তো আজকে হচ্ছে 10 মে 2024 শুক্রবার। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 58তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির পঞ্চম ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি হচ্ছে আপনার আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সাতাদেশের 10 বিধি অর্থাৎ আরজি ফেরত এবং সাতাদেশের 11 বিধি আরজি প্রত্যাখ্যান। সাতাদেশের 10 বিধিতে আলোচনা করছে আরজি ফেরত বা রিটার্ন অফ ক্লেইম। সবাই বসেন, আমি একটু ব্যাখ্যা দিই। আর যে যারা একেবারে নতুন আসছেন তাদের উদ্দেশ্যে বলি যে একটা দেওয়ানি মামলা যিনি দায়ের করেন তাকে বলে বাদী, যার বিরুদ্ধে দায়ের করে তাকে বলে বিবাদী। এখন বাদী দেওয়ানি মামলা যে জিনিসটা, যে লিখিত বস্তুটার মাধ্যমে আদালতে দায়ের করে সেটাকে বলে আরজি। সেটাকে কি বলে? আরজি। আপনি মুখের কথা তো শুনবেন, আপনার সকল অভিযোগ একটা জিনিসে লিখে আদালতে দিতে হবে, সেটাকে বলে কি? আরজি। এখন আমরা যখন আদালতের এখতিয়ার করেছিলাম সাবজেক্টিভ জুরিডিকশন, পিকুনিয়ারি জুরিডিকশন, টেরিটোরিয়াল জুরিডিকশন, দ্যাট মিন্স আপনার বিষয়গত, তারপরে আপনার আর্থিক এবং কি আঞ্চলিক। আমরা ধরেন একটা মামলার তানভীর সাহেবকে, ওনার বাড়ি ধরেন বোরাশিতে, তো এখন তানভীর সাহেবকে ওনার বাড়ি থেকে বেদখল করছে রুবেল। এখন তানভীর সাহেবের বাড়ির মূল্য 10 লাখ টাকা। তাহলে জমিটা অবস্থিত কোথায়? গোপালগঞ্জে। বোরাশি ডেফিনেটলি গোপালগঞ্জ থানার ভিতরে, গোপালগঞ্জ জেলার মধ্যে। তাহলে এই যে তানভীর যদি দখল পুনরুদ্ধারের দেওয়ানি মামলা করতে চাই, কোন জায়গার আদালতে করবে? গোপালগঞ্জের। আচ্ছা, এখন আমরা তো জানি গোপালগঞ্জে দেওয়ানি আদালত আছে 5টা। কয়টা? 5টা। এখন কোন দেওয়ানি আদালতে করবে এটা ডিপেন্ড করে ওই জিনিসটার আর্থিক মূল্য কত। তানভীর দেখবে যে ওই জমিটার আর্থিক মূল্য হচ্ছে 10 লাখ টাকা। তাহলে গোপালগঞ্জের আদালতে হবে, গোপালগঞ্জের সহকারী জজ আদালতে। কোন আদালত? সহকারী। কারণ সহকারী জজের আর্থিক মূল্য মানে 15 লাখ। তাহলে জমিটার মূল্য যেহেতু 10 লাখ, তাহলে উনি করবে কোথায়? সহকারী জজের কাছে। এখন তানভীর ধরেন ভুলক্রমে যদি এই মামলাটা গোপালগঞ্জ সহকারী জজের কাছে না করে উনি যদি টুঙ্গিপাড়া সহকারী জজের কাছে করে, অথবা গোপালগঞ্জেই করছে কিন্তু সহকারী জজের কাছে না, গোপালগঞ্জের সিনিয়র সহকারী জজের, মানে ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে যদি আর্জি দাখিল করে, এটা আর্থিক এখতিয়ারও ভুল হতে পারে। এটা কি? আঞ্চলিক এখতিয়ার। আঞ্চলিক এখতিয়ার ভুল কেমনে? যে গোপালগঞ্জের মামলা আমি করছি টুঙ্গিপাড়া, এটা হলো আঞ্চলিক এখতিয়ার ভুল, অঞ্চল ভুল। আর আর্থিক এখতিয়ারের ভুল কেমনে? যে মামলা দায়ের করার কথা ছিল সহকারী জজের কাছে, করে ফেলছি সিনিয়র সহকারী জজ। সিনিয়র সহকারী জজের হল 25 লাখ। আচ্ছা, তাহলে যখন বাদী তার আর্জিটা সরল বিশ্বাসে ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে দায়ের করে, তখন ওই আদালত তো ওই মামলার বিচার করবে না। তখন ওই আদালত ওই আর্জি যে ফেরত দেয় এটারে বলে আর্জি ফেরত। ওই আদালত বলবে যে এই 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 আর্জি তো আর্জি বিচার করার ক্ষমতা আমার নাই, তানভীর সাহেব আপনি যথাযথ এখতিয়ার সম্পন্ন আদালতে আর্জি দাখিল করেন। এই যে যে ওই আদালত যে তানভীর সাহেবের যে ফেরতটা দিল এটারই কি বলে? আরজি ফেরত। এই আরজি ফেরত সম্পর্কে আলোচনা করছে সাতাদেশের কত বিধিতে? কত বিধি? 10 বিধিতে। বুঝতে পারছেন? তাহলে আপনারা বলেন যে তাহলে আরজি ফেরতের কারণ কয়টা? একটা। একটা কারণ ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে যে জায়গা দায়ের করার কথা সেই জায়গা দায়ের না করে যদি কি এখতিয়ারবিহীন আদালতে করেন। বুঝতে পারছেন? ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে যদি মামলা দায়ের করে তাহলে সেটাকে ওই আদালত যে আর্জিটা ফেরত দেবে সেটাকে বলে আর্জি ফেরত বা রিটার্ন অফ ক্লেম। এটা আছে কততে? সাতাদেশের 10 বিধিতে। একটু পড়ি দেখেন। দেওয়ানি কার্যবিধির সাতাদেশের 10 বিধিতে আর্জি ফেরত এবং সাতাদেশের 11 বিধিতে আর্জি প্রত্যাখ্যান বিষয়ে আলোচনা করা হয়েছে। আমরা মাত্র যেটা জানলাম সেটা হচ্ছে কি আর্জি ফেরত। আরজি ফেরত 10 বিধি, রিটার্ন অফ ক্লেম আন্ডারলাইন করবেন, ইংরেজিতে কি বলে? রিটার্ন অফ ক্লেম। আরজি ফেরত অর্থ হলো, গোল দিবেন, এখতিয়ার বিহীন। কি বিহীন? এখতিয়ার বিহীন আদালতে আরজি দাখিল করলে, আরজিটি আন্ডারলাইন করবেন, এখতিয়ার সম্পন্ন আদালতে দাখিলের জন্য ফেরত দেওয়া। অর্থাৎ আপনি যে জায়গায় দায়ের করার কথা সেই জায়গায় দায়ের না করে করছিলেন কোথায়? অন্য জায়গায়। সেই ভুল আদালত আপনারে ফেরত দিতে যথাযথ আদালতে দাখিলের জন্য। যদি এমন কোন আদালতে আর্জি দাখিল করা হয় যে আদালতের উক্ত মোকদ্দমার বিচার করার, বল দিবেন, আর্থিক বা আঞ্চলিক এখতিয়ার নেই। কি কি এখতিয়ার নেই? আর্থিক বা কি আঞ্চলিক এখতিয়ার নেই, তখন এখতিয়ার সম্পন্ন আদালতে আর্জিটি দাখিলের জন্য আদালত ফেরত দিতে পারে। সো আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে
যে আরজি ফেরত দেওয়া হয় কোন কোন এখতিয়ারের ক্ষেত্রে? আর্থিক এবং আঞ্চলিক, না আর্থিক বা কি, আর্থিক বা আঞ্চলিক এখতিয়ার। তারপরে দেখেন মকদ্দমার গোল দিবেন যে কোনো পর্যায়ে, পরীক্ষা আসবে যে আরজি ফেরত দেয় কোন পর্যায়ে, যে কোনো পর্যায়ে আদালত আরজি ফেরতের আদেশ দিতে পারে। এখন একটা মামলা, দেওয়ানি মামলা যখন চূড়ান্ত শুনানি শুরু হয়ে গেছে, মানে সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গেছে, তখনও আরজি ফেরত দিতে পারে। তখনও কি, এখন আপনার কাছে মনে হইতে পারে, জিজ্ঞেস করতে পারে, স্যার তাহলে ভুল আদালতে যে মামলা দায়ের করলো, আদালত এতদিন 2 বছর মামলা চললো, তারপরেও কি উনি বুঝতে পারলো না? ওনার তো মামলা দাখিলের সময় তো বোঝা উচিত ছিল যে ওনার বিচার করার এখতিয়ার নাই। না, অনেক সময় অনেক জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যে যখন দাখিল করছে ওই মুহূর্তে বোঝার কোনো উপায় ছিল না। যখন যখন তিনি বুঝতে পারলেন যে এই মামলাটা বিচার করার এখতিয়ার আমার নাই, তখনই কি করবে, আরজি। ধরেন আমি একটু উদাহরণ দিই এইভাবে, আমাদের যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার কত? সীমাহীন, মানে 25 লাখের উপর থেকে সীমাহীন ধরেন। এখন সলিমুল্লাহ একটা মামলা করলো কোর্ট ফি কম দেওয়ার জন্য, কোর্ট ফি কম দেওয়ার জন্য উনি সলিমুল্লাহ জমির মূল্যমান দেয় 25 লাখ। মামলা কয়েকদিন চলছে, ইস্যু গঠন হয়েছে। আপনার ইস্যু গঠন হওয়ার পরে যখন শুরু হবে, ধরেন সাক্ষ্য গ্রহণ শুরু হবে, এমন সময় এসে আদালতের কাছে মনে হলো যে সলিমুল্লাহ এই জায়গা তো মামলার এখতিয়ারের মূল্য কম দেখাইছে, এই বাড়ির মূল্য প্রকৃতপক্ষে 25 লাখ না, এটার মূল্য 50 লাখ। এটার মূল্য কত? 50 লাখ। তখন আদালত বলবে যে সলিমুল্লাহ আরজি সংশোধন করেন। আরজি কি করেন? মামলা চলতেছে কোন কোর্টে? সিনিয়র সহকারী। এখন আরজি সংশোধন করে জমির মূল্যমান বানাইলো 50 লাখ। কত? 50 লাখ। এখন 50 লাখ যখন সংশোধন করা হলো, তখন কি আর সিনিয়র সহকারী যদি এখতিয়ার আছে? তখন উনি কি করবে? ফেরত দেবে। সলিমুল্লাহরে বলবে যে ঠিক আছে, এখন আবার যুগ্ম জেলা জজের কাছে এই মামলা কি দায়ের করেন। বুঝতে পারছেন? তাহলে সহজে ধরে নেওয়া, যদি পরীক্ষায় প্রশ্ন আছে যে আরজি ফেরত দেয় কখন, এক কথায় মামলার কি যে কোনো পর্যায়ে। আচ্ছা দেখেন, এখন আমরা যদি দেখি আরজি ফেরত আদেশের বিরুদ্ধে প্রতিকার, আরজি ফেরত আদেশের বিরুদ্ধে প্রতিকার, প্রতিকার আছে দুইটা, আমি আগে বলিনি, যে এখতিয়ার সম্পূর্ণ আদালতে দায়ের করা, আর একটা আছে আপিল করা। এখতিয়ার সম্পূর্ণ আদালতে কি ফেরত দিল, তাহলে যে জায়গায় দায়ের করার যোগ্য সেই জায়গায় যে দায়ের করবেন, অথবা কি উচ্চ আদালতে আপিল করা। আপিল থাকে দাগায় দেখেন, বাদী আরজিটি আন্ডারলাইন করবেন, এখতিয়ার সম্পন্ন আদালতে পুনরায় দাখিল করতে পারে, বা আরজি ফেরত আদেশের বিরুদ্ধে আন্ডারলাইন আপিল দায়ের করতে পারে। কারণ দেওয়ানি কার্যবিধির 43 আদেশের 1 ক বিধি অনুযায়ী আরজি ফেরতের সিদ্ধান্ত গোল দিবেন একটি আপিলযোগ্য আদেশ। আমরা যখন শুরু করেছিলাম আদেশের সংজ্ঞার ক্ষেত্রে পড়েছিলাম যে সকল আদেশ আপিলযোগ্য না, আপিলযোগ্য আদেশ সম্পর্কে বলা হয়েছে 104 ধারায় 43 আদেশে। তো 43 আদেশে মোট 25টা আদেশ আছে। 25টা আদেশ হচ্ছে কি আপিলযোগ্য আদেশ, অর্থাৎ এরকম আদেশ যদি দেয় সেটার বিরুদ্ধে আপিল করা যায়। তার 25টা আদেশের সর্বপ্রথম যেটা, সেটা হলো 7-10। কত? 7-10। আর এটা তাহলে আপনারা মনে রাখবেন, এই 25টা আদেশের আমরা 17-18টা এমনিতেই দেওয়ানি কার্যবিধি শেষ, এই 17-18টা এমনিতে আমরা মুখস্থ হয়ে যাবে, আপনার আলাদা করে মুখস্থ করা লাগবে না। তাহলে প্রথম 43 আদেশের প্রথম আপিলযোগ্য আদেশ কোনটা? 7-10, আরজি ফেরত। আরজি ফেরত। তো যদি আপনাকে বলে পরীক্ষায় প্রশ্ন আসে যে আরজি ফেরতের বিরুদ্ধে বাদীর প্রতিকার কি, কয়টা প্রতিকার? দুইটা। যথাযথ এখতিয়ার সম্পন্ন আদালতে দায়ের করবে, অথবা কি উচ্চ আদালতে আপিল করবে। এখন আর একটা জিনিস, যখন ডিক্রির বিরুদ্ধে আপিল করে সেটার বলে শুধু আপিল, আপিল। আর যখন আদেশের বিরুদ্ধে আপিল করে সেটার বলে বিবিধ আপিল। কি আপিল বলেন? মিসেলিনিয়াস আপিল, বা সংক্ষেপে বলে মিস আপিল, আর বাংলায় বলে বিবিধ আপিল। তাহলে এই যে এটা আমি তো আদেশের বিরুদ্ধে আপিল করতেছি, এই আপিলটা কি বলে? মিস আপিল। আর মিসেস আপিল কোনটা? মিসেস নাই। যাই হোক, দেখেন তাহলে জেনে রাখা ভালোতে আসি আমরা। দেখেন আরজি ফেরতের ক্ষেত্রে আরজি দাখিলের তারিখ হলো, আন্ডারলাইন করবেন, আরজি দাখিলের তারিখ হলো আরজি পুনঃ দাখিলের তারিখ। সুতরাং আরজি ফেরতের ক্ষেত্রে আরজি পুনঃ দাখিলের তারিখ হতে মকদ্দমার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আরেকটা বিষয় যেখানে এটা গুরুত্বপূর্ণ, ধরেন যে এরকম হলো যে একটা মামলা, সবাই একটু মনোযোগ দিয়ে ভাবেন, চিন্তা করেন যে তানভীর রে বেদখল করলো। এখন বেদখল যখন করলো, নরমালি বেদখল হওয়ার পর দখল পুনরুদ্ধার মামলা তামাদি মেয়াদ 6 মাস। ধরেন আজকে যদি বেদখল করে তানভীর রে, তাহলে তানভীরের মামলা করতে হবে কয় মাসের মধ্যে? 6 মাসের মধ্যে। ধরেন তানভীর 3 মাস পরে গিয়ে মামলা করলো, মানে উনি যখন মামলাটা করছিল তখন ওনার হাতে ছিল কয় মাস? আরো 3 মাস ছিল না?
কারণ 3 মাস করে নাই, আরো 3 মাস আছে, এমন সময় উনি মামলা করলো। মামলা করার পরে উনি ধরুন সহকারী জজের কাছে মামলা করছে, সহকারী জজের কাছে ওই মামলা 2 বছর চলছে। 2 বছর পরে যায় সহকারী জজের মনে হয়েছে যে এই মামলা সহকারী জজের কাছে হবে না, তখন 2 বছর পরে গিয়ে তানভীররে ফেরত দিয়ে বললো যে এখন তুমি যথাযথ এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের করো, কারণ এই মামলা বিচারের এখতিয়ার আমার নাই। এখন তানভীরের কি আর তামাদি মেয়াদ আছে? মানে এই হিসাবে নাই। কেন নাই? কারণ 3 মাস যখন মূল মামলা দায়ের করতেছিল তখন ছিল কয় মাস? 3 মাস। আর ওই আদালতে তো 3 মাস মানে 2 বছর হয়ে গেছে, মানে 3 মাস হওয়ার পরেও 1 বছর 9 মাস হয়ে গেছে। তাহলে তানভীর হতাশ যে আমার তো আর মানে মামলা এই জায়গাও প্রতিকার পেলাম না, আবার ফেরত দিছে, এখন তো নতুন আদালতে দায়ের করতে গেলে তো আবার বলবেন তামাদি দ্বারা বাড়ি। বাট না, হতাশ হওয়ার কারণ নাই। এই আরজি ফেরতের ক্ষেত্রে ওই যে যেদিন ফেরত দিল ধরে নেওয়া হবে যে তার হাতে এখনো ওই 3 মাসই আছে, অর্থাৎ প্রথম আদালতে যে ব্যয়িত সময়টা এই সময়টা কাউন্ট হবে না। বুঝতে পারছেন? তাহলে আরজি ফেরতের ক্ষেত্রে প্রথম আদালতে যে সময়টা ব্যয় হয়েছে এই সময়টা কি বাদ যাবে। তাহলে তানভীর যেরকম ওই প্রথম আদালতে দায়েরের সময় যেরকম হাতে 3 মাস ছিল, ওই দ্বিতীয় আদালতে দায়ের করার সময় ধরে নেওয়া হবে কত মাস আছে? 3 মাস। ক্লিয়ার? এই ক্ষেত্রে প্রথম আদালতে আন্ডারলাইন করবেন যে সময় ব্যয় হয়েছে তা বাদ দিয়ে পুনঃ দাখিলের তারিখ হতে তামাদির মেয়াদ গণনা করার জন্য আদালত গণনা করার জন্য তামাদি আইনের 14 ধারায় আন্ডারলাইন করবেন, 14 ধারায় আবেদন করা। তাই আমরা জানবো 14 ধারা যখন তামাদি আইন পড়বো যে মূল মামলা যখন ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে দায়ের করে তখন সেটার বিলম্ব মওকুফের আবেদন করতে হয় 14 ধারায়। উদাহরণ দেখেন, মনে করুন ক ক্ষয়ের বিরুদ্ধে যুগ্ম জেলা জজ আদালত একটি মামলা করছে, ক হচ্ছে বাদী। মকদ্দমার মূল্যমান অনুযায়ী মকদ্দমাটি আন্ডারলাইন করবেন সিনিয়র সহকারী জজ আদালতে দায়ের করতে হবে। দায়ের করতে হবে কোথায়? সিনিয়র সহকারী জজ আদালতে। বাট সে করতে কোথায়? যুগ্ম জেলা জজ। সুতরাং যুগ্ম জেলা জজ আরজিটি এখতিয়ার সম্পন্ন আদালতে দাখিলের জন্য আন্ডারলাইন করেন কি পাঠায়? ফেরত পাঠায়। এই ক্ষেত্রে আপনি চাইলে এখতিয়ার সম্পন্ন আদালতে আরজিটি পুনরায় দাখিল করতে পারেন বা আরজি ফেরতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারেন। পুনরায় আরজিটি দাখিল করার পর যদি দেখেন তামাদি মেয়াদ শেষ হয়ে গেছে সেই ক্ষেত্রে আন্ডারলাইন করবেন তামাদি আইনের 14 ধারায় প্রথম আদালতে ব্যয়িত সময় বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনার জন্য আবেদন করতে। এখানে একটু লেখেন যে আরজি ফেরতের ক্ষেত্রে তামাদি আইনের 14 ধারায় সময় বাদ দেওয়া বাধ্যতামূলক। আরজি ফেরতের ক্ষেত্রে তামাদি আইনের 14 ধারায় বিলম্ব মওকুফ করা বাধ্যতামূলক, এটা লেখেন। আরজি ফেরতের ক্ষেত্রে তামাদি আইনের 14 ধারায় বিলম্ব মওকুফ করা আদালতের জন্য বাধ্যতামূলক। এক নম্বর প্রশ্নটা দেখেন, দেওয়ানি মামলার আরজি ভুল আদালতে দাখিল করার পরিণাম কি? আরজি ফেরত। 2 নম্বর প্রশ্নটা দেখেন, ভুল আদালতে দেওয়ানি মামলা দায়েরের ফল কি? আরজি কি? ফেরত। সো আরজি ফেরত নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আরজি ফেরত নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আমরা চলে আসবো দেখেন বিধি 11 আরজি প্রত্যাখ্যান বা নাকচ। প্রত্যাখ্যান বা নাকচ, বাল দিয়ে লেখেন বাতিল, বা দিয়ে লেখেন বাতিল, বা দিয়ে লেখেন খারিজ, বা দিয়ে লেখেন নামঞ্জুর। লিখছেন? তাহলে আরজি প্রত্যাখ্যানও যা, নাকচও তা, বাতিলও তাই, খারিজও তাই, নামঞ্জুরও তাই। বাট ইংরেজিতে বলে রিজেকশন অফ প্লেট। আন্ডারলাইন করেন, ইংরেজি একটাই, কি কোনটা? রিজেকশন অফ প্লেট। আচ্ছা, অর্থ দেখেন, প্রকৃত অর্থে আরজি প্রত্যাখ্যান অর্থ হলো আরজি গ্রহণ না করা বা আরজি নাকচ করা। দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন, 7 আদেশের 11 বিধি অনুযায়ী আদালত আরজি নাকচ বা প্রত্যাখ্যানের আদেশ দিতে পারে। তাহলে আরজি নাকচ বা প্রত্যাখ্যানের আদেশ দিতে পারে কততে ভাই? 7 আদেশের কত বিধি? 11 বিধিতে। দেওয়ানি কার্যবিধি 7 আদেশের 11 বিধির অধীন গোল দিবেন 4টি কারণে আরজি নাকচ বা প্রত্যাখ্যান করতে পারে। কয়টি কারণে?
4টি কারণে আরজি নাকচ বা প্রত্যাখ্যান করতে পারে। দেখেন আরজিতে ক ক যেটা আরজিতে মকদ্দমার কারণ বা গোল দিবেন, কজ অফ অ্যাকশন উল্লেখ না করলে কজ অফ অ্যাকশন শব্দটা গোল দেবেন। মানে বাদী তো আরজি দাখিল করে, এখন আপনি আরজিতে কি কারণে মামলা করছেন সে কারণটাই নাই, বুঝেন কিনা? কি কারণে মামলা করছেন কি সে কারণই নাই, তাহলে আদালত আরজি কি করে দিবে? নাকচ বা প্রত্যাখ্যান করে দিবে। বুঝতে পারছেন? পরেরটা দেখেন, আরজিতে দাবিকৃত প্রতিকারের মূল্য আন্ডারলাইন করেন কম উল্লেখ করা হলে, দাবিকৃত প্রতিকারের মূল্য কি উল্লেখ করলে? কম উল্লেখ করা হলে। এই জায়গায় দাবিকৃত প্রতিকারের মূল্য একটু নিচে লেখেন যে মকদ্দমার মূল্যমান, ব্র্যাকেটে লেখেন মকদ্দমার মূল্যমান। দাবিকৃত প্রতিকারের মূল্য মানে কি? মকদ্দমার মূল্যমান, সুট ভ্যালুয়েশন বা সুট ভ্যালু। একটু শুনেন, দেওয়ানি মামলায় যে মামলায় আপনি দায়ের করেন না কেন, একটা মকদ্দমার মূল্যমান তায়েদাত বলে, মকদ্দমার মূল্য লিখতে হয়। কেন লিখতে হয়? আপনি যে মূল্য লিখবেন সেই মূল্যের উপর আপনার কোর্ট ফি দিতে হয়। ধরেন আপনার বাড়ির মূল্য যদি হয় 10 লাখ টাকা, দেওয়ানি মামলা করতেছেন, তাহলে 10 লাখ টাকার উপর 2% কোর্ট ফি দিতে হয়, বুঝেন কিনা? তাহলে এখন আপনার মনে যদি ফাঁকি দেওয়ার চিন্তা থাকে যে আমার বাড়ির মূল্য তো 12 লাখ, আমি ইচ্ছা করে মামলায় 10 লাখ দেখাই, কেন দেখাই? যাতে আমার কি কম দেওয়া লাগে? কোর্ট ফিস কম দেওয়া লাগে, বুঝেন কিনা? যে বাড়ির মূল্য 1 কোটি টাকা, আমি 50 লাখ দেখাই, যাতে আমার কি কম দেওয়া লাগে? কোর্ট ফিস কম দেওয়া লাগে। তাহলে আপনি যদি মামলার যদি প্রতিকারের মূল্য কম দেখান বা মকদ্দমার মূল্যবান যদি কম দেখান, তার মানে আপনার মধ্যে কি আছে? ফাঁকি দেওয়ার মানসিকতা আছে। তাহলে সেই ক্ষেত্রেও আরজি কি করতে পারে? নাকচ বা খারিজ করতে পারে। তবে কথা আছে, এই ক্ষেত্রে সরাসরি খারিজ করবে না। দেখেন, আদালতের নির্দেশ অনুযায়ী বাদী নির্দিষ্ট সময়ের মধ্যে উহা সংশোধন করতে ব্যর্থ হলে, ব্র্যাকেটে লেখেন 21 দিন। নির্দিষ্ট সময় কয় দিন? 21 দিন। মানে আপনি যদি 10 লাখ টাকার বাড়ির মূল্য মামলার সময় 5 লাখ দেখান, আদালত যখনই টের পাবে উনি বলবে যে আগে তুমি এটা সংশোধন করে দাও। কয় দিনের মধ্যে? 21 দিন। 21 দিনের মধ্যে যদি সংশোধন করতে না পারে তারপরে কি করবে? খারিজ করবে। বুঝতে পারছেন? সাথে সাথে কি খারিজ করবে? না। পরেরটা দেখেন, নির্দিষ্ট স্ট্যাম্প পেপারে লিখলে অপর্যাপ্ত, সরি অপর্যাপ্ত বলতেন, অপর্যাপ্ত স্ট্যাম্প পেপারে লিখলে, অপর্যাপ্ত স্ট্যাম্প পেপারের নিচে লেখেন কোর্ট ফি। কোর্ট ফি, অপর্যাপ্ত স্ট্যাম্প পেপারে লিখলে মানে হলো কোর্ট ফি কম দিলে। লিখছেন? কোর্ট ফি কি দিলে? কম দিলে। এবং আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বাদী প্রয়োজনীয় স্ট্যাম্প পেপার সরবরাহ করতে ব্যর্থ দিলে। কোর্ট ফি তো কম দিচ্ছেন, আদালত সাথে সাথে আর্জি খারিজ করবে না, সময় দিবে। কয়দিন? ব্র্যাকেটে লেখেন 21 দিন। তাহলে প্রতিকারের মূল্য যদি কম দেখান সময় দিবে কতদিন? যদি কোর্ট ফি কম দেন বা স্ট্যাম্প পেপার অপর্যাপ্ত দেন তাহলেও সময় দিবে কতদিন? 21 দিন। আচ্ছা, তাহলে কারণ পাইলাম কয়টা? 3টা। প্রথমে সবার উপরে পেলাম যে কজ অফ অ্যাকশন না দেখাইলে, কজ অফ অ্যাকশন না থাকলে, তারপরে প্রতিকারের মূল্য কম দেখাইলে, আর হলো স্ট্যাম্প পেপার অপর্যাপ্ত হলে। এবার 4 নম্বর দেখেন, মকদ্দমাটি আন্ডারলাইন করেন আইন দ্বারা বাড়িত হলে। আইন দ্বারা বাড়িত হলে, আইন দ্বারা বাড়িত বেশ কয়েকটা উদাহরণ আছে। ধরেন আপনি যদি ফৌজদারি মামলা দেওয়ানি আদালতে করেন, নিবে? এটা কি আইন দ্বারা পারিত? কারণ ফৌজদারি মামলা কোথায় হবে? ফৌজদারি আদালতে। ধরেন পারিবারিক আদালতের মামলা, যদিও সেটা মানে দেওয়ানি প্রকৃতির, যে বিবাহ বিচ্ছেদ, দেনমোহর, ভরণ পোষণ, এই মামলাগুলো করতে হয় পারিবারিক আদালতে। আপনি যদি দেওয়ানি আদালতে করেন এটা হবে না, এটা আইন দ্বারা কি পারিত। আপনি যদি দেওয়ানি আদালতে পারিবারিক আদালতের মামলা করেন, আদালত আরজি কি করে দিবে? খারিজ করে দিবে। বুঝতে পারছেন? আবার অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে যে মামলা করে, মানে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা শৃঙ্খলা এগুলার যে মামলা, এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে হবে। কোথায়? অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে। আপনি যদি সরকারি আদালতে করেন, মানে সরি মানে দেওয়ানি আদালতে করেন, আজকে কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। আবার এইভাবে বলা যেতে পারে যে আমরা কি রেস সাবজুডিস রেস জুডিকাটা পড়ছি না, যে এভাবে বলা যেতে পারে যে একটা মামলা অলরেডি রুবেল আর তানভীরের মধ্যে নিষ্পত্তি হয়ে গেছে, তারপরেও তানভীর এসে আবার মামলা করছে, তখন রুবেল বলবে এই যে ইওর অনার, এই মামলাটা তো 7 আদেশের 11 বিধির ঘতে
আইন দ্বারা বাড়িত। কেন আইন দ্বারা বাড়িত? এটা রেস জুডিকাটা দ্বারা বাড়িত। একবার দেখেন আমাদের মধ্যে এই মামলা কি হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে। তাহলে আইন দ্বারা বাড়িত মানে রেস জুডিকাটা দ্বারা বাড়িত হইতে পারে, আবার তামাদি দ্বারাও বাড়িত হতে পারে। দেখা দেখা গেল একটা মামলা করতে হবে 3 বছরের মধ্যে, আপনি করছেন 10 বছর পর, তাহলে এটা কি তামাদি দ্বারা বাড়িত। তাহলে যদি আইন দ্বারাও বাড়িত হয় তাহলেও আর্জি কি হবে, খারিজ হয়ে যাবে। দেখেন আইন দ্বারা বাড়িত এর একটি উদাহরণ হলো মকদ্দমাটি যদি আন্ডারলাইন করেন তামাদি দ্বারা বাড়িত হয়, তাহলে আদালত আর্জি প্রত্যাখ্যান করতে পারে। যারা অনলাইনে আছেন আবার জয়েন করেন, লাইন কেটে যাবে। আচ্ছা দেখেন, দেখি দেবো, সমস্যা নাই। তাহলে আরজি খারিজের আমরা কারণ পেলাম কয়টা ভাই? 4টা। এখন একটা জিনিস দেখেন, এই 4টার ভিতরে 1 আর 4 নং এ হলো আরজি সরাসরি খারিজ করবে। 1 আর যদি বলে যে আরজি খারিজ করে, সরাসরি খারিজ করে কোন ক্ষেত্রে? মামলার কারণ না থাকলে। আর একটা কি? আইন দ্বারা বাড়িত হয়। মানে এই মামলার কারণ যদি না থাকে আর আইন দ্বারা যদি বাড়িত হয়, তাহলে আপনার আর 21 দিন সময় দিবে না। আর 2 আর 3 এর জন্য কি দিবে? এই বলছি সময় দেবে। বুঝতে পারছেন? আচ্ছা এখন একটা কারণ শুনেন। একটা আপনাদের 16 বিজিএস পরীক্ষায় মানে ষোড়শ জুডিশিয়াল সার্ভিস রিটেন পরীক্ষা একটা প্রশ্ন এসেছে এইভাবে, এক লিখিত পরীক্ষার প্রশ্ন, যে বাদীকে আদালত আরজি সংশোধনের জন্য 21 দিন সময় দিছে এবং আদেশ দিছে যে এই 21 দিনের মধ্যে যদি আপনি আপনার মকদ্দমার মূল্যমান সংশোধন করতে না পারেন তাহলে আপনার আরজি খারিজ হয়ে যাবে। তো বাদীর মা মারা গেছে, সে 21 দিনের মধ্যে সে আরজি সংশোধন করতে পারে নাই। সে 25তম দিনের মাথায় এসে বলতেছে যে ইওর অনার, আমার আরজি সংশোধনের জন্য আরো 10 দিন সময় দেয়া হোক। তাহলে পরীক্ষার প্রশ্নে জানতে চাইছে এখন এই 10 দিন সময় আদালত দিতে পারবে কিনা। তার সময় ছিল কয়দিন? সে কতদিন পরে আসবে? 25 দিন পরে এসে আরো চাচ্ছে কয়দিন? 10 দিন। বলেন এই জায়গায় আদালত সময় বাড়াইতে পারবে কিনা? এই জায়গায় শেয়াল বি শব্দটা কি ইউজ করছে? শেয়াল বি। যে জায়গায় শেয়াল শব্দ ইউজ করে থাকে সেই জায়গায় আদালতের কিছু করার নাই। তো এই জায়গায় আদালত ওই 10 দিন সময় বাড়াতে কি পারবে না। আর এই জায়গায় আরজি অটোমেটিক্যালি খারিজ হয়ে যাবে, কারণ আদেশটা যখন দিছিল আদেশটা এরকম ছিল যে 21 দিনের মধ্যে আপনি আরজি যদি সংশোধন না করেন তাহলে আপনার আরজি খারিজ হয়ে যাবে। বুঝলেন কিনা? তো যেহেতু সে 21 দিনের মধ্যে আরজি সংশোধন করতে পারে নাই, যদিও তার যৌক্তিক কারণ ছিল মা মারা গেছে, তবুও এই আরজি খারিজের দরকার মানে সময় কি বাড়াতে পারবে? বলেন বাড়াতে পারবে না। আচ্ছা দেখেন, তো এই 4টা ছাড়াও আমাদের কলকাতা হাইকোর্টের একটা কারণ আছে, সেটা একটু দেখবো। যে উপর উল্লেখিত 4টি কারণ ছাড়াও কলকাতা হাইকোর্ট আন্ডারলাইন করেন 25/7/1928 তারিখে এক নোটিফিকেশন দ্বারা আরজি প্রত্যাখ্যানে নিম্নলিখিত আরো একটি কারণ যুক্ত করে। নিম্নলিখিত কারণটা কি একটু দেখি। যে 7 আদেশের 9-1 ক বিধির বিধানসমূহ প্রতিপালন না করলে আরজি প্রত্যাখ্যান করতে পারে। 9-1 ক বিধি অনুসারে আন্ডারলাইন করবেন, আরজি গৃহীত হলে যতজন বিবাদী আছে আন্ডারলাইন করবেন সাদা কাগজে আরজির তত সংখ্যক নকল দাখিল করতে হবে। এই জায়গায় বলতেছে কি যে যতজন বিবাদী আছে আরজির সাথে ততগুলো আরজির কি দিতে হবে? নকল। কোন কাগজে? সাদা কাগজে। সুতরাং আরজির সাথে প্রত্যেক বিবাদীর জন্য সমন ও আরজির কপি না দিলে আদালত প্রয়োজনীয় সমন বা আরজির কপি সরবরাহ করার জন্য সময় গোল দিবেন, অনধিক 21 দিন নির্ধারণ করে দিবে। আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বাদী প্রয়োজনীয় সমন বা আরজির কপি সরবরাহ করতে ব্যর্থ হলে আদালত আরজি প্রত্যাখ্যান করতে পারে। মানে এই জায়গা বলতেছে যে কলকাতা হাইকোর্টের একটা কারণ সেটা হচ্ছে যে যে কয়জন, ধরেন 5 জন বিবাদী, তাহলে আরজির সাথে আরজির অবিকল নকল দিতে হবে কয়টা? পাঁচটা। কোন কাগজে? যদি আপনি না দেন সাথে সাথে হবে না, কয়দিন সময় দিবে? 21 দিন। তারপর যদি না দেয় তাহলে কি করতে পারে? বাতিল বা খারিজ করতে পারে। আচ্ছা দেখেন, 1947 সালের পূর্বে কলকাতা হাইকোর্ট কর্তৃক যে কোনো সংশোধন বাংলাদেশী আইনের অংশ এবং বাংলাদেশের অন্য আইনের মতো একইভাবে কার্যকর। সুতরাং কলকাতা হাইকোর্টের কর্তৃক অন্তর্ভুক্তকৃত 9 ক বিধানটি আরজি প্রত্যাখ্যানের ক্ষেত্রে বিবেচনা করতে হবে। আপনি এখানে স্টার দিয়ে লেখেন, স্টার দেন, লেখেন উচ্চ আদালতের নজির অনুযায়ী, উচ্চ আদালতের নজির অনুযায়ী। এই শব্দ বলেন কে? ঢোল বাজান নাকি? উচ্চ আদালতের নজির অনুযায়ী
পঞ্চম কারণটি, পঞ্চম কারণ মানে কোনটা? এই যে মাত্র যেটা বললাম, পঞ্চম কারণটি বাংলাদেশেও প্রযোজ্য হবে, বাংলাদেশেও প্রযোজ্য হবে। অলিগুল্লার তো জীবনটাই লাল হয়ে গেছে, লাল কলম করতে হবে। দেখেন, উপরে উল্লেখিত কারণে আদালত গোল দিবেন নিজ উদ্যোগে, নিজ উদ্যোগে তা গোল দিবেন। বিবাদী পক্ষ আর্জি প্রত্যাখ্যানের আবেদন করলে আদালত আর্জিটি প্রত্যাখ্যানের আদেশ দিতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে আর্জি প্রত্যাখ্যান করে কে, আদালত নিজ উদ্যোগে নাকি বিবাদী পক্ষের আবেদনের ভিত্তিতে? কি হবে উত্তর? নিজ উদ্যোগে অথবা, নিজ উদ্যোগে অথবা কি বিবাদী পক্ষের আবেদনের ভিত্তিতে। আচ্ছা, এখন আমরা যেটা পেলাম যে ভাই আরজি প্রত্যাখ্যানের যে কারণ পেলাম কয়টা? 5টা। আমাদের দেওয়ানি কার্যবিধিতে আছে 4টা, আর ভারতের আছে কয়টা? বলবেন কিছু, বলেন। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। পঞ্চম কারণ হচ্ছে যে ধরেন তানভীর বাদী আর বিবাদী হচ্ছে, উনি 5 জন বিবাদী করে মামলা করতে যাচ্ছে, তাহলে আরজির সাথে সাথে ওই 5 জন বিবাদীর 5 জন বিবাদীকে দেওয়ার জন্য ওই আরজির হুবহু নকল দিবে 5টা। যদি সে নকল গুলো না দেয়, নকল দেয় নাই, ধরেন 5টা নকল দেয় নাই বা 2টা দিছে, তাহলে সেই ক্ষেত্রে আদালত তানভীরকে বলবে যে এই নকল গুলো 21 দিনের মধ্যে জমা দাও। যদি জমা দিতে না পারে তাহলে আরজি খারিজ করে দিবে। বুঝতে পারছেন? মানে যে বিবাদী বরাবর নকল দিতে হবে, এই নকল সে কপিগুলো দেয় নাই, সাদা কাগজে নকল গুলা কি দেয় নাই, তাহলে সেই ক্ষেত্রেও আরজি খারিজ করতে পারে। আচ্ছা, হ্যাঁ, 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 তারা সেক্ষেত্রে আদালত তো চাইবে যে আপনি এখন নকল দিবেন আর কয়টা? 3টা। হ্যাঁ, তার জন্য সময় দিচ্ছে, বলতেছে হ্যাঁ, আজই খারিজ করতে পারে আদালত, যে সময় দিল যে 3 কপি তুমি এখনো দিলা না কেন। আচ্ছা, দেখেন তো আরজি প্রত্যাখ্যানের পূর্বে আরজি সংশোধনের সময় দেয়, এটার উত্তর আমরা অ্যাকচুয়ালি জানি। দেখেন যে আরজি সংশোধনের সময় দেয় 2, 3 আর 5-এ, 2, 3 আর 5-এ, আর 1 আর 4-এ সময় দেয়। 1 আর 4-এ হলো সরাসরি অ্যাকশন, সাথে সাথে খারিজ। আর 1 আর 4-এ হলো অ্যাকশন, আর 2, 3, 5-এ হলো 2, 7। দেখেন, আচ্ছা, দেখেন তাহলে আরজি প্রত্যাখ্যানের পূর্বে আরজি সংশোধন করার সুযোগ দেওয়া। দেখেন আপনি এটা বুঝে নিয়েন, এই কথাটা এখানে বলছে যে 1 নাম্বার আর 4 নাম্বার কারণের ক্ষেত্রে আপনার কোনো সময় দিবে না, সময় দিবে হলো 2, 3 আর কত 5। এটা হলো মেইন কথা। দেখেন আরজিতে মকদ্দমার মূল্যমান কম দেখালে বা অপর্যাপ্ত স্ট্যাম্প পেপারে আরজি লিখলে এবং আরজির সাথে প্রত্যেক বিবাদীর জন্য সমন বা আরজির কপি না দিলে আদালত সরাসরি আরজি প্রত্যাখ্যানের আদেশ দিবে না, বরং উক্ত ত্রুটি সংশোধন করতে, অর্থাৎ মূল্যমান সংশোধন করতে বা প্রয়োজনীয় স্ট্যাম্প পেপার কাগজ সরবরাহ করতে, প্রয়োজনীয় সমন ও আরজি কপি ও সরবরাহ করতে আন্ডারলাইন করে 21 দিনের সময় দিবে। কয় দিনের? উক্ত সময়ের মধ্যে বাদী আরজি সংশোধন করতে ব্যর্থ হলে শুধুমাত্র সেই ক্ষেত্রে আদালত আরজি প্রত্যাখ্যানের আদেশ দিবে। কিন্তু আরজিতে মকদ্দমার বল দিবেন কারণ উল্লেখ না থাকলে, কারণ উল্লেখ না থাকলে কয় নম্বর কারণ? 1 নাম্বার। এবং মকদ্দমাটি আইন দ্বারা বাড়িত হলে কয় নম্বর কারণ? 4 নাম্বার। আদালত আরজি সংশোধনের সুযোগ না দিয়ে আরজি সরাসরি প্রত্যাখ্যান করতে পারে। এখন একটা জিনিস মনে রাখেন, উভয় ক্ষেত্রে উনি কিন্তু বাধ্য না, কি বিবেচনামূলক। কি দেলোয়ার, কি হয়েছে বলেন? কিছু জিজ্ঞেস করলে আমারে জিজ্ঞেস করবেন। দেখে জেনে রাখা ভালো, আরজি প্রত্যাখ্যান বা নাকচের জন্য আন্ডারলাইন করেন বিবাদী 7 আদেশের 11 বিধির অধীন আবেদন করতে পারে। তাহলে আরজি নাকচের আবেদন বাদী করে না বিবাদী করে? কে করে বলেন? বিবাদী।
7 আদেশের 11 বিধিতে উল্লেখিত আর্জি প্রত্যাখ্যানের কারণ সমূহ স্বয়ংসম্পূর্ণ না। কি না বলেন? স্বয়ংসম্পূর্ণ না। উপযুক্ত ক্ষেত্রে আদালত 11 বিধিতে উল্লেখিত কারণ ছাড়াও অন্য কারণেও আর্জি প্রত্যাখ্যান করতে পারে। মানে 11তে 7 আদেশের 11 বিধিতে কারণ বলছে কয়টা? 4টা। আর কলকাতা হাইকোর্টে আছে কয়টা? একটা। এই 5টা ছাড়াও আরো অন্য কারণেও আর্জি খারিজ করতে পারে। এখানে ব্র্যাকেটে যেমন দিয়ে লেখেন, 151 ধারায় আদালত আর্জি খারিজ করতে পারে। 151 ধারায় আদালত আর্জি খারিজ করতে পারে। যেমন দিয়ে লেখেন, 151 ধারায় আদালত আর্জি খারিজ করতে পারে। একশো একান্ন ধারায়ও আদালত কি করতে পারে? মামলা খারিজ করতে পারে। মামলা খারিজ। কয়েকবারই মামলা বলছে স্যার। মামলা খারিজ আর আর্জি খারিজ এক জিনিস না। না কইয়ে দেওয়া আবার। 151 ধারায় কোন আইনের হলে খুশি হন আপনি? যেমন 151 কোন আইন করতেছেন? তাহলে কোন আইন হবে বলেন? এটা আপনিই তো উত্তর জানেন। অবশ্যই 151 ধারায় আছে লোক। আমরা সামনে পড়বো সহজাত ক্ষমতা। কি আছে বলেন? সহজাত ক্ষমতা। তো এখানে মনে রাখতে হবে যে সহজাত ক্ষমতা বলেও আদালত আর কি করতে পারে? খারিজ করতে পারে। আচ্ছা, আমরা পরেরটা দেখেন যে মকদ্দমার মূল্যমান সংশোধন বা প্রয়োজনীয় স্ট্যাম্প পেপার আর্জি দাখিলের বা প্রয়োজনীয় সংখ্যক আর্জির অবিকল নকল বা সমনের কপি সরবরাহের সময় সর্বাধিক আন্ডারলাইন করবেন। কতদিন হবে? 21 দিন। 21 দিন আদালতের জন্য নির্দেশনামূলক, কেটে লেখেন বাধ্যতামূলক। 21 দিন কি নির্দেশনামূলক লেখা আছে না? লিখবেন কি? বাধ্যতামূলক। আদালত প্রয়োজনে সময় বৃদ্ধি করতে 21 দিন পর্যন্ত পারে। 21 দিনের বৃদ্ধি আর কি পারবে না। লেখেন পারে না। 21 দিনের বেশি পারবে না। বৃদ্ধি করতে পারে না। 21 দিন পর্যন্ত পারে। 21 দিনের বেশি কি পারে না। কারণ এখানে বলা আছে, আমি একটু দেখি, দেখেন, প্রোভাইডেড দ্যাট the time fixed by the court for the correction of the valuation or supplying of the requisite stamp paper shall not exceed 21 days. Shall not exceed 21 days. যেহেতু শেয়াল শব্দটা ব্যবহার করা আছে, সেহেতু এখানে আদালত এটা মানতে কি বাধ্য। যদি মেয়ে শব্দটা থাকতো তাহলে মানতে বাধ্য ছিল না। তাহলে পরেরটা দেখেন যে 6 আদেশের 17 বিধির অধীন প্লিডিংস বা আর্জি বা লিখিত দেওয়া সংশোধনের সময় আদালত যে সময় নির্ধারণ করে দেয় বা নির্ধারণ করে না দিলে 14 দিন। ওই যে 6 আদেশের 17তে আর্জি সংশোধন বা প্লিডিং সংশোধনের ছিল আদালত নির্ধারিত সময় অথবা কত? 14 দিন। অন্যদিকে 7 আদেশের 11 বিধির অধীন সংশোধনের সময় কতদিন? সেই 2, 14 আর 21 মধ্যে দেখেন, 6 আদেশের 17 হইলে আদালত নির্ধারিত সময় অথবা কত? 14 দিন। আর 7 আদেশের 11 হইলে কতদিন? 21 দিন। এবার আমরা চলে আসি আরজি নাকচ বা প্রত্যাখ্যানের বিরুদ্ধে প্রতিকার। আচ্ছা সলিমুল্লাহ বলেন তো, আরজি ফেরতের বিরুদ্ধে প্রতিকার কয়টা ছিল? আরজি ফেরতের বিরুদ্ধে প্রতিকার কয়টা ছিল? এই ওমর ফারুক সাহেব, কয়টা? কি কি? আর একটা কি? উৎস আদালতে কত উঁচু? আচ্ছা, দেখেন, যাই হোক, তাহলে আদালত আরজি প্রত্যাখ্যানের ক্ষেত্রে আমরা কি কি পারি দেখেন। 1 নাম্বার কারণটা দেখেন, আরজি প্রত্যাখ্যান করলে সংক্ষুব্ধ বাদী না বিবাদী? ইলা বলেন। সংক্ষুব্ধ আরজি প্রত্যাখ্যান করলে ক্ষতিগ্রস্ত বাদী হয় না বিবাদী হয়?
বাদী। আমি আরজি দেয় কে বলেন? আরজি দেয় কে? বাদী দেয়। তার আরজি যদি আদালত না গ্রহণ করে তাহলে সংক্ষুব্ধ কে? খুশি হয়েছে কে? বিবাদী। ক্ষতিগ্রস্ত হয়েছে কে? তাহলে এই জায়গায় সংক্ষুব্ধ কে? বাদী। অনেকে আপনারা বুঝেন না, আগে এই জিনিসটা এইভাবে চিন্তা করেন যে আরজি প্রত্যাখ্যান করছে কার? বাদী। তাহলে সংক্ষুব্ধ কে? বাদী। তাহলে এই জায়গায় বাদীর প্রতিকার কি এটা আমাদের দেখতে হবে। দেখেন, 1 নাম্বার, 7 আদেশের 13 বিধির অধীন পুনরায় একই কারণে নতুন আরজি দাখিল করতে পারে। অর্থাৎ আপনার আরজি একবার খারিজ করে দিল, তাহলে আপনার প্রতিকার কি? একই কারণে নতুন মামলা দায়ের করতে পারে। ব্র্যাকেটে লেখেন যদি তামাদি মেয়াদ থাকে। একের পাশে লেখেন যদি তামাদি মেয়াদ থাকে। আপনি অসুস্থ? দেখেন, এখন আরজি ফেরতের ক্ষেত্রে আর আরজি খারিজের ক্ষেত্রে একটা জিনিস দেখেন। 7 আদেশের 10-এ যদি তামাদি মেয়াদ নাও থাকতো, তবু ওই যে 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 সময়টা ব্যয় হয়েছে ওই সময়টা বাদ দিতে কি বাধ্য ছিল। বুঝেন কিনা? কিন্তু 7 আদেশের 11-তে ধরেন আপনার আরজি খারিজ করতে 1 বছর পরে গিয়ে, 1 বছর কি পরে গিয়ে যখন খারিজ করলো আপনার আর তামাদি মেয়াদ আর নাই, তাহলে এই জায়গায় আর আপনি নতুন মামলা করতে পারবেন না। বুঝতে পারছেন? আচ্ছা, পরেরটা দেখেন। তার মানে আরজি খারিজ করলেই কি সর্বদা নতুন মামলা করা যায়? সর্বদা নতুন মামলা করা যায় না। খেয়াল রাখেন, যেহেতু দেওয়ানি কার্যবিধির 2-এর 2 ধারা অনুযায়ী আরজি প্রত্যাখ্যান বা নাকচের আদেশ একটি ডিক্রি, তাই এর বিরুদ্ধে আপিল করা যায়। নিচে লেখেন 96 ধারায় আপিল করা যায়। আপিলটা করবে কত ধারায়? 96 ধারায়। ডিক্রির বিরুদ্ধে আপিল সর্বদা কত ধারায় হয়? 96 ধারায়। তিন নাম্বার কারণটা লেখেন। 3 নাম্বার লেখেন, লেখাছিলাম নাকি? লেখেন, দেওয়ানি কার্যবিধির 149 ধারায়, দেওয়ানি কার্যবিধির এই 3 নাম্বার প্রতিকার, দেওয়ানি কার্যবিধির 149 ধারায় তিন নাম্বার দিয়ে লেখেন, দেওয়ানি কার্যবিধির 149 ধারায় কোর্ট ফি জমা দিয়ে, কোর্ট ফি জমা দিয়ে মকদ্দমা পুনরুজ্জীবিত করার আবেদন করতে পারে। কোর্ট ফি জমা দিয়ে মকদ্দমা পুনরুজ্জীবিত করার আবেদন করতে পারে। আবেদন করতে পারে। জি জি জি। পুনরুজ্জীবিত বানান পারছেন? জি। এ স্যামসাং SM-A03, আপনি কে ভাই? নাম নাই তো। আচ্ছা, একটু ব্যাখ্যা দিই শুনেন। আরজি আমাদের উচ্চ আদালতের নজিরে আছে যে আরজিটা যদি খারিজ করা হয় 7 আদেশের 11-র খতে অথবা 7 আদেশের 11-র গতে। 7 আদেশের 11-র খতে আছে কি, যদি আমি মূল্যমান কি দেখাই, কম দেখাই, 21 দিন সময় দিলেও আমি সংশোধন করতে পারি নাই। আর 7 আদেশের 11-র গতে কি আছে, যদি আমি কোর্ট ফি কম দেই সাথে সাথে তো খারিজ করে না, সময় দেয় কয়দিন? 21 দিন। এই 2 ক্ষেত্রেই আপনি 21 দিনের মধ্যে সংশোধন করতে পারেন নাই, তারপরেই তো খারিজ করে। এখন খারিজ করলে আমরা জানি আপিল করা যায়, কি করা যায়? কিন্তু উচ্চ আদালতের নজিরে উচ্চ আদালত বলছে যে 7 আদেশের 11-র খ অথবা গতে যদি আর্জি খারিজ হয় এবং সংক্ষুব্ধ বাদী যদি আপিল করে উচ্চ আদালতে, আপিলে তিনি তেমন কোনো প্রতিকার পাবেন না। কারণ মামলার মূল্যমান কম দেখাইলে বা কোর্ট ফি কম দিলে এই ক্ষেত্রে আর্জি খারিজ করার ক্ষেত্রে আপিল করলেও আপিল আপনি করতে পারেন, বাট আপিল আদালত আপনার কি কোনো প্রতিকার দিবে না, প্রতিকার পাওয়ার সম্ভাবনা কম। তখন আদালত ওই জায়গায় একটা অর্ডার দিছে, সেটা বলে দিছে যে রেকমেন্ড করছে
যে এই ক্ষেত্রে সংক্ষুব্ধ বাদী বরং আপিল না কইরা সে ওই সংশ্লিষ্ট আদালতে 149 ধারায়, কত ধারায়, 149 ধারায় ওই কোর্ট ফি সংশোধনের জন্য সংশোধন কইরা, মানে যে কোর্ট ফি সে দিয়েছিল না সেটা সংশোধন করে আবার মামলা পুনরুজ্জীবিত করার আবেদন করতে পারে। বুঝতে পারছেন? তাহলে আমার আরজি খারিজের ক্ষেত্রে আমার প্রতিকার কয়টা? 3টা। আমি নতুন মামলা দায়ের করতে পারি যদি কি থাকে, তামাদি মেয়াদ থাকে। আমি আপিল করতে পারি 96 ধারায় নাকি, অথবা 149 ধারায় কি করতে পারি, মামলা পুনরুজ্জীবিত করার আবেদন করতে পারি। ধন্যবাদ। এবার আমরা এই পাশে চলে আসি। দেখেন যে আরজি প্রত্যাখ্যানের আবেদন নামঞ্জুর, রিফিউজিং রিজেকশন অফ ক্লেইম। আরজি প্রত্যাখ্যানের আবেদন করে কে? বাদী না বিবাদী? বিবাদী তো আদালতে এসে বলতেছে ইওর অনার বাদীর আরজিতে নালিশের কারণ নাই, বা বাদীর মামলাটা তামেদাতে ডাকি পারিত, তাই বাদীর আরজিটা কি করা হোক, খারিজ করা হোক। এখন আদালত বিবাদীর এই কথাই, মানে বিবাদীর দরখাস্ত নামঞ্জুর করে দিয়েছে, তার মানে আরজিটা খারিজ করে নাই। তাহলে বিবাদী যে দরখাস্তটা করছিল আরজি আরজি খারিজের, সেই দরখাস্তটা যদি নামঞ্জুর করে তাহলে সংক্ষুব্ধ বাদী না বিবাদী? বিবাদী, কারণ সে যা চাইছিল তা করে নাই। তাহলে বিবাদীর দরখাস্ত যদি নামঞ্জুর করে এটা হচ্ছে একটা আপিল অযোগ্য আদেশ। কি আদেশ? আপিল অযোগ্য আদেশ। তাই এই ক্ষেত্রে করা যাবে রিভিশন। কিন্তু তাহলে আপনি এইভাবে মনে রাখবেন, 7 আদেশের 11 যদি মঞ্জুর হয় তাহলে হলো আরজি খারিজ, ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়। আর 7 আদেশের 11 যদি না মঞ্জুর হয় তাহলে এটা কি একটা আপিল অযোগ্য আদেশ। 7 আদেশের 11 মঞ্জুর হইলে ডিক্রি, 7 আদেশের 11 না মঞ্জুর হইলে কি আপিল অযোগ্য আদেশ। কারণ 7 আদেশের 11তে আরজি খারিজ চাইতেছে বাদী, মঞ্জুর করছে, তার মানে সরি আরজি খারিজ চাইতেছে বিবাদী, মঞ্জুর করছে। তাহলে বিবাদী যা চাইছিল তাই পাইছে, তার মানে বাদীর আরজি কি করছে, খারিজ করছে। তাহলে বাদীর প্রতিকার কি, আপিল। আর 7 আদেশের 11 দরখাস্ত করছে বিবাদী, কিন্তু আদালত তা দেয় নাই, তাহলে সংক্ষুব্ধ কে, বিবাদী। তাহলে বিবাদী এই জায়গা করবে কি, রিভিশন। দেখেন স্যার আমার নাম কি গেছে? যে আমার নাম কি গেছে? শাহ আলম। হ্যাঁ, শাহ আলম সাহেব আপনি, হ্যাঁ আপনি তো স্যার। স্পষ্ট করতে প্রতারণা করছেন এতক্ষণ। স্যার না স্যার, আমার নাম যে আমি বুঝিনি স্যার, দেখা যায় কি বুঝাইনি, ওর নাম দেখছি স্যার পরে। দেখেন আরজি প্রত্যাখ্যানের আবেদন নামঞ্জুরের সিদ্ধান্ত হলো আন্ডারলাইন করেন একটি আদেশ, এবং আপিল কি অযোগ্য। অর্থাৎ যে ক্ষেত্রে বিবাদী, আন্ডারলাইন করবেন, আরজি প্রত্যাখ্যানের আবেদন করে সেই ক্ষেত্রে আদালত উক্ত আবেদন আন্ডারলাইন করে নামঞ্জুর করলে উক্ত নামঞ্জুরের সিদ্ধান্ত হলো একটি কি আদেশ, এবং কি আপিল অযোগ্য। সেহেতু কি দায়ের করা যাবে, রিভিশন দায়ের করা যাবে। এতক্ষণ ধরে আমরা আপিলযোগ্য আদেশ পাইছি কয়টা বলেন তো? আপিলযোগ্য আদেশ পাইছি একটা, 7/10। কত? 7/10। আর আরজি খারিজ কিন্তু আপিলযোগ্য আদেশ না, এটা হলো ডিক্রি। ডিক্রির বিরুদ্ধে আপিল করে 96 ধারায়। আপিলযোগ্য আদেশ আছে কত আদেশে? 43। 43 আদেশে। তাহলে আরজি ফেরত এবং আরজি প্রত্যাখ্যান সাদৃশ্য, বই সাদৃশ্য যদি আমরা দেখি, দেখেন একটু পড়ি যে আরজি ফেরত এবং আরজি প্রত্যাখ্যান উভয়ের মধ্যে মিল হলো আরজি ফেরত এবং আরজি প্রত্যাখ্যান উভয়ের বিরুদ্ধে কি করা যায়, আপিল করা যায়। কিন্তু পার্থক্য হলো আরজি ফেরত হলো একটি আন্ডারলাইন করেন আপিলযোগ্য আদেশ, আর আরজি প্রত্যাখ্যান হলো একটি কি, ডিক্রি। উভয় ক্ষেত্রে আপিল ছাড়াও আরজি ফেরত দিলে আপনি আরজিটি পুনরায় এখতিয়ার সম্পন্ন আদালতে দাখিল করতে পারেন। আরজি প্রত্যাখ্যানের ক্ষেত্রেও নতুন করে একই কারণে আরজি দাখিল করা যায়, ব্র্যাকেটে লেখেন যদি তামাদি মেয়াদ থাকে, যদি তামাদি মেয়াদ থাকে লেখেন। লিখছেন? পরেরটা দেখেন, এখতিয়ারবিহীন আদালতে আরজি দাখিলের ক্ষেত্রে আরজি ফেরত দেওয়া হয়। অবশ্যই কোন আদালতে, এখতিয়ারবিহীন। কিন্তু আরজি প্রত্যাখ্যানের কারণ কয়টি, 4টি। যেমন আরজিতে মকদ্দমার কারণ উল্লেখ না থাকা ইত্যাদি। অ্যাকচুয়ালি বাংলাদেশের যে দেওয়ানি কার্যবিধি আছে কয়টা, 4টা। আর কলকাতার আছে কয়টা, একটা। তবু উচ্চ আদালতের নজিরে আছে যে কলকাতারটাও আমাদের কি করতে হবে, অনুসরণ করতে হবে। আচ্ছা, দেখেন না চোখে? কষ্ট করে আরজি প্রত্যাখ্যান, রিজেকশন অফ ক্লেইম, আর মামলা খারিজ, ডিসমিসাল অফ সুট। অনেক ক্ষেত্রে আমরা এই দুইটা জিনিস বুঝি না, অনেকে আমরা আমরা অনেক সময় অজবরল করে ফেলি।
যে আরজি প্রত্যাখ্যান ও আরজি খারিজ ও যা ভাবি, মামলা খারিজ ও কি তাই ভাবি, বাট অ্যাকচুয়ালি দুইটা এক জিনিস না। আমরা এতক্ষণ ধরে যা পড়লাম সেটা হলো আরজি খারিজ। আরজি খারিজের কারণ কয়টা? চারটা, আর ওই আর একটা, মোট পাঁচটা। এইগুলা ছাড়া আরজি খারিজ হয় না সাধারণত। আর 151 ধারায় মাঝে মাঝে সহজতা ক্ষমতা প্রয়োগে করতে পারে। আরজি খারিজ হচ্ছে একটা কি ডিক্রি। আর মামলা যদি খারিজে যদি প্রশ্ন আসে হ্যাঁ বলেন বলেন। যদি প্রশ্ন আসে যদি প্রশ্ন আসে আরজি খারিজের কারণ কয়টি, তখন কি 4টা না 5টা দেব? একটা। 4টা। জি। আচ্ছা এখন প্রশ্ন বুঝেন। প্রশ্ন কে করলেন, লিপি শেখ নাকি রুমানা? লিপি শেখ। আচ্ছা তো শোনেন, এখন আমরা মামলা খারিজটা পড়ি। মামলা খারিজ হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে মামলা খারিজ হতে পারে। মামলা খারিজের উদাহরণ যদি আমি এইভাবে দেই, যে ধরেন আমরা সামনে পড়বো, নয়া দেশে বলা আছে মামলা যেদিন শুনানি, শুনানির দিন বাদী বিবাদী কেউই আসে নাই। শুনানির দিন বাদীও আসে নাই, বিবাদীও আসে নাই, মামলা করবে কি? খারিজ। বুঝতে পারছেন? আচ্ছা। আবার শুনানির দিন বিবাদী আসছে কিন্তু বাদী আসে নাই, তাহলে ত্রুটিটা কার? বাদীর। তাহলে বাদীর ত্রুটির কারণে সবসময় মামলা হয় কি? খারিজ। আর আরজির ত্রুটির কারণে আরজি হয় কি? খারিজ বা প্রত্যাখ্যান। বুঝতে পারছেন? আরজির ত্রুটি বলতে কয়টা বোঝায়? কারণ না থাকা, তারপরে প্রতিকার মূল্য কম দেখানো, স্ট্যাম্প পেপার কম দেওয়া, অন্য কোনো আইন দ্বারা বাড়িত হলে, আর যতগুলো বিবাদী ততগুলো আরজির অবিকল নকল দেওয়া। আর বাদীর ত্রুটি কি? শুনানির দিন বাদী আসে নাই, মামলা করবে কি? খারিজ। শুনানির দিন বাদী বিবাদী কেউ আসে নাই, বিবাদী আসে নাই পরের কথা, বাদী আসে নাই, এই ত্রুটি আগে, তাও কি মামলা? আরো উদাহরণ দেই, আরো খারিজ আছে, অনেক খারিজ আছে। আর এক খারিজ আছে যে আপনি সময়ের আবেদন করছেন, আপনি বাদী পক্ষ সময়ের আবেদন করছেন, সময় চাচ্ছেন আদালতে, আদালত বললো যে ঠিক আছে আপনার সময় আবেদন মঞ্জুর করবো, আপনি বিবাদীরে এত টাকা খরচ দেন, 200 টাকা খরচ দেন, আপনি খরচ বিবাদীরে খরচ দেন নাই। সেই ক্ষেত্রে ত্রুটি কার? বাদীর ত্রুটি। এই ক্ষেত্রেও মামলা করবে কি? খারিজ। তাহলে মামলা খারিজের সংজ্ঞা এইভাবে দেওয়া যায় যে বাদীর ত্রুটির কারণে মামলা হয় খারিজ। যেরকম শুনানির দিন বিবাদী আসছে বাদী আসে নাই, আদালত মামলা কি করতে? খারিজ করতে পারে। বা বাদী পক্ষ সময়ের আবেদন করতে, আদালত বাদী পক্ষের খরচ প্রদানের নির্দেশ দিয়েছে কিন্তু সে খরচ দেয় নাই, সেই ক্ষেত্রেও মামলা হবে কি? খারিজ। আচ্ছা, আরজি খারিজ হচ্ছে একটা ডিক্রি। আরজি খারিজ হচ্ছে কি? ডিক্রি। আর মামলা খারিজ হচ্ছে আপিল অযোগ্য আদেশ। আপিল যোগ্য না, কি আদেশ? আপিল অযোগ্য। আপিল অযোগ্য। তাহলে আমরা পার্থক্য পাই কেমনে দেখেন। তাহলে আরজি খারিজের ক্ষেত্রে প্রতিকার কি? আরজি খারিজের ক্ষেত্রে আমার প্রতিকার আছে কয়েকটা। নতুন আরজি দাখিল করা যায়, তারপরে আমার কি আপিল করা যায় 96 ধারায়, অথবা 149 ধারায় পুনরুজ্জীবিত করার আবেদন করা যায়। বুঝেন কিনা? আর মামলা খারিজের ক্ষেত্রে যেহেতু আপিল অযোগ্য আদেশ, তাহলে কি করা যায়? রিভিশন। আচ্ছা, তাহলে আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে ভাই আরজি খারিজ আর মামলা খারিজ কি, রুবেল বলেন তো পারেন কিনা যে আরজি খারিজ আর মামলা খারিজ? যতটুকু পারেন অ্যাটেম্প্ট নেন। বুঝছেন না? না বোঝেন, যা বুঝছেন তাই বলেন, অভ্যাস করেন। আরে আপনি নার্ভাস হচ্ছেন কেন? এই বিথিকা, আরিফ তো নাই, দায়িত্বটা আপনি নেন, বলেন। মামলা ঘরে তো 5টি কারণে আমারে হতাশ করেন নাই। আর এখানে করে না মামলা খারিজ 5টা কোন জায়গা বললো? হ্যাঁ, আর যেখানে যাচ্ছে স্যার ওই বাদী আসি নাই। আপনিও নার্ভাস হয়ে গেছেন। এই মাসুদ, আপনি তো স্টেজ পারফরম্যান্স করেন, আপনি তো বলে দেন, আপনি নার্ভাস হবেন না নাকি? আরজি খারিজ করে তো প্রথমত আমাদের দেওয়ানি কার্যক্রম চারটে আছে, এবং ইন্ডিয়ার বা ভারতের যে আরেকটা আদেশ আছে, অর্ডার আছে, 5 টাকা। আর মামলা খারিজ হয় বাদীর বিভিন্ন ত্রুটির কারণে, যেমন শুনানির দিন বাদী আদালত মামলা খারিজ করে দিতে পারে। এই বিভিন্ন কারণে বাদীর ত্রুটির কারণে হচ্ছে মামলা খারিজ করে। আর এই যে আরজি খারিজ সেটা হচ্ছে 5 টাকা, এই কারণে আরজি খারিজ করে। জি। তো আপনারা পরীক্ষার খাতায় এরকম লিখবেন যে আমাদের দেওয়ানি কার্যবিধিতে আছে 4টা কারণ, ভারতে আছে একটা,
এছাড়া উগান্ডা, ভারত, উগান্ডাতে, আমেরিকাতেও আরো কিছু কিছু কারণ আছে যেগুলো বিস্তারিত সময়ের অভাবে লেখা গেল না। যাই হোক, দেখেন আরজি প্রত্যাখ্যান, রিজেকশন অফ ক্লেম, এবং আরজি মামলা খারিজ, ডিসমিসাল অফ সুট, দুইটার ইংরেজি মনে রাখেন। একটা হলো কি রিজেকশন অফ ক্লেম, আর একটা হচ্ছে কি ডিসমিসাল অফ সুট। দেখেন 1 নাম্বার, যে আরজি প্রত্যাখ্যান এবং মকদ্দমা খারিজের মধ্যে মৌলিক পার্থক্য হলো আরজি প্রত্যাখ্যান বা নাকচ হলো, আন্ডারলাইন করবেন, একটি ডিক্রি, একটা কি ডিক্রি, এবং এর বিরুদ্ধে কি করা যায়, আপিল করা যায়। এর বিরুদ্ধে আপিল করা যায় কত ধারায়, 96 ধারায়। কিন্তু দেখেন মামলা খারিজ হলো, আন্ডারলাইন করেন, একটা আদেশ। আরজি খারিজ ছিল কি ডিক্রি, আর মামলা খারিজ হলো কি আদেশ। এটি আপিল যোগ্য হতে পারে, আবার নাও হতে পারে। আচ্ছা, এটা যোগ্য, কিছু কিছু ক্ষেত্রে আপিল যোগ্য, আবার কিছু কিছু ক্ষেত্রে কি আপিল অযোগ্য। যেরকম দেখেন যে মকদ্দমা খারিজের বিরুদ্ধে আপিল করা যাবে কি যাবে না তা নির্ভর করে নির্দিষ্ট কোন বিধিতে মকদ্দমা খারিজের বিরুদ্ধে আপিলের করার বিধান করা আছে কিনা। যেমন দেখেন 9 আদেশের অধীন শুনানির দিনে, আন্ডারলাইন করেন, বাদীর অনুপস্থিতির কারণে মকদ্দমা খারিজ হলে তার বিরুদ্ধে আপিল করা যায় না, কারণ এই ক্ষেত্রে আপিলের বিধান দেওয়ানি কার্যবিধিতে উল্লেখ করা মানে 9 আদেশের 2 খারিজ হয়, 9 আদেশের 3 খারিজ হয়, 9 আদেশের 8 খারিজ হয়, 9 আদেশের 5 খারিজ হয়। এই কোনো বিধিতেই আপিল করা যায় না। ওই সব করা বিধান আছে কি আপিল অযোগ্য আদেশ। কিন্তু দেখেন 11 আদেশের 21 বিধির অধীন বাদী মকদ্দমার, আন্ডারলাইন করবেন, কোন প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হওয়ার কারণে আদালত মকদ্দমা খারিজের আদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। আমরা পড়বো সামনে যে যখন বাদীও আরজি দাখিল করছে, বিবাদীও লিখিত জবাব দাখিল করছে, দেওয়ানি মামলার ইস্যু গঠনও হয়ে গেছে, তারপরে মামলার এক পক্ষ আর এক পক্ষের কাছে কোনো প্রশ্ন জানতে চাইতে পারে, যে প্রশ্নগুলো আরজিতেও ঠিকঠাক ভাবে বলা নাই, লিখিত জবাবেও ঠিকঠাক ভাবে বলা নাই। ধরেন বিবাদী আবেদন করতে আদালতের কাছে, ইওর অনার, যে আমাদের তো ইস্যু গঠন হয়ে গেছে, এখন বাদীর কাছে আমার কিছু প্রশ্ন জানার আছে, আপনি দয়া করে আমার অনুমতি দেন প্রশ্নগুলো করার। তখন আদালত অনুমতি দিল যে ঠিক আছে বিবাদী আপনি কি কি জানতে চান, প্রশ্ন আমার কাছে জমা দেন। তারপর আদালতে জমা দিলে আদালত ওই প্রশ্নগুলো বাদীরে দিয়ে বললো যে বাদী তুমি 10 দিনের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর দিবা। কিন্তু 10 দিনের মধ্যে ধরেন সে প্রশ্নের উত্তর দিতে কি পারে নাই, তাহলে একটা ত্রুটি কার, তার, তাহলে এই ক্ষেত্রে মামলা হবে কি খারিজ। আর এই যে যে খারিজটা করে এটা হলো করে 11 আদেশের 21 বিধি। কত বিধি? 11 আদেশের 21 বিধি। আর 11 আদেশের 21 বিধি হচ্ছে একটা আপিলযোগ্য আদেশ। তার মানে মকদ্দমা খারিজ আপিলযোগ্য আদেশ হতেও পারে, আবার কি নাও হতে পারে, কিন্তু আরজি খারিজ সর্বদা কি আপিলযোগ্য ডিক্রি। দেখেন কারণ 43 আদেশের 1-এর 6 বিধি অনুযায়ী, আন্ডারলাইন করবেন, 11 আদেশের 21 বিধির অধীন আদালত মকদ্দমা খারিজের আদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। আচ্ছা, আর সর্বশেষ যে কারণ সেটা যদি আমরা দেখি যে আরজি প্রত্যাখ্যানের ক্ষেত্রে, আন্ডারলাইন করেন, বাদী একই বিষয়ে নতুন করে মামলা দায়ের করতে পারে। আরজি যদি খারিজ করে নতুন মামলা করা যায় না, যায় যদি কি থাকে, আমাদি মেয়াদ থাকে। মকদ্দমা খারিজ হলে বাদী অনেক ক্ষেত্রে নতুন মকদ্দমা দায়ের করতে পারে, আবার কি নাও পারে। এটা নির্ভর করে কোন ক্ষেত্রে আরজি মকদ্দমা খারিজ করা হয়েছে এবং উক্ত ক্ষেত্রে প্রতিকার কি। তাহলে আমরা যতগুলা পেলাম, আমরা আরজি ফেরত পেলাম, আমরা পেলাম আরজি খারিজ, আর এখানে করলাম কি মকদ্দমা খারিজ। এখন তানবীর একটা প্রশ্ন করি, তানবীর উত্তর দেন, আর অন্যান্য সবাই শুনেন। তানবীর আগে বলেন যে রেস জুডিকাটা কাকে বলে, সহজ সরল প্রাঞ্জল ভাষায় বুঝান, রেস জুডিকাটা কাকে বলে। যেমন এটা হচ্ছে, 11 ধারায় অর্থাৎ যে কোনো বিবাদ একই বিষয় নিয়ে যদি কোনো মামলা চলমান থাকে এবং সেই মামলা থেকে তুলে দেয়, ওই বিষয় নিয়ে ওই বিষয় নিয়ে পুনরায় আর মামলা করা যাবে না, এটাই কি রেস জুডিকাটা। রেস জুডিকাটা, ধন্যবাদ। এখন আরজি খারিজ কি একটা কি কি ডিক্রি, একটা ডিক্রি। আরজি খারিজের ক্ষেত্রে ডিক্রি। এখন এই আরজি খারিজ করলে এক্ষেত্রে কি রেস জুডিকাটা প্রযোজ্য হবে কিনা বলেন।
রেস জুডিকাটা প্রযোজ্য হবে মানে কি? তাহলে আর ওই আরজি খারিজ করলে দ্বিতীয়বার আরজি দিয়ে নতুন মামলা করা যাবে না। আবার প্রশ্ন বুঝছেন আপনারা যে আরজি যদি খারিজ একটা ডিক্রি হয়, তাহলে আরজি খারিজ যে আমার খারিজ করে দিছে, তাহলে দ্বিতীয়বার যদি আমি ওই যে আরজি খারিজ করছে ওই আরজি যদি আমি দ্বিতীয়বার দাখিল করি, তাহলে কি আমার দ্বিতীয় মামলাটা রেস জুডিকাটা দ্বারা খারিজ করবে কিনা? দ্বিতীয় মামলাটা রেস জুডিকাটা দ্বারা খারিজ করবে কিনা? এইভাবে বলবেন কি ওনার এই মামলার বিচার তো একবার হয়ে গেছে, ডিক্রি তো হয়ে গেছে, তো দ্বিতীয় মামলাটা রেস জুডিকাটা দ্বারা খারিজ করবে কিনা বলেন। এই উনার শুনেন কি বলে। এখন আপনি উত্তর দেন যে রেস জুডিকাটা প্রযোজ্য হবে কিনা, ইয়েস অর নো। না পয়েন্ট কি বলেন? এক্স্যাক্টলি মিতা উনি বলতেছে যে 27-13 বিধিতে তো বলতেছে এই নতুন মামলা করা যায়, তাহলে কি রেস জুডিকাটা প্রযোজ্য হবে না? আবার হবে যে যদি তামাদি মেয়াদ না থাকে তাহলে কি হবে? তাহলে রেস জুডিকাটা প্রযোজ্য হবে। অর্থাৎ যদি আরজি খারিজ করছে বাট আমার মামলা করার তামাদি মেয়াদ আছে, তাহলে তার একটা মামলা দায়ের করাই যাচ্ছে, এই ক্ষেত্রে রেস জুডিকাটা দ্বারা বাড়িত হবে না। কিন্তু আমার আরজি খারিজ করছে কিন্তু আমার নতুন মামলা দায়ের করার আর তামাদি মেয়াদ নাই, তাহলে কি রেস জুডিকাটা দ্বারা বাড়িত? আপনি তো 1 স্যার নিয়েছিলেন, 1 2 3 4। আচ্ছা দেখেন 6-17 দেখেন 6-17 প্লিডিং সংশোধন অর্থাৎ আরজি সংশোধন বা লিখিত জবাব সংশোধন একটা হচ্ছে কি আদেশ, এটা আদেশটা হলো আপিল অযোগ্য, সো প্রতিকার কি রিভিশন। পরেরটা দেখেন 27-10 এটা হলো কি আরজি ফেরত, এটা হচ্ছে কি আদেশ, বাট এই আদেশটা কি আপিল যোগ্য, তাই আপিল বা নতুন করে কি করা যাবে আরজি দাখিল করা যাবে। 7-11 এখানে কি আছে আরজি প্রত্যাখ্যান, এটা হচ্ছে কি ডিক্রি, এটা কি করা যাবে আপিল যোগ্য, আপিল বা নতুন করে আরজি দাখিল করা যাবে। আরে আরিফ সাহেবরে ফোন দেন, ওনারে তো মিস করতেছি, আপনি তো আপনার দায়িত্ব পালন করে যাচ্ছেন, ওনারও তো লাগবে। দেখেন 1 নাম্বার দ্য কোড অফ সিভিল প্রসিডিওরে প্রশ্ন যে করছিলেন তার প্রশ্নের উত্তর দেখেন। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর অর্ডার 7 রুল 11 অনুসারে কয়টি কারণে আরজি প্রত্যাখ্যান করা যায়? কয়টা? 4টা। উত্তর হবে 4টাই, বুঝতে পারছেন? আচ্ছা 2 নাম্বার প্রশ্নটা ভুল আছে, দেখেন কোন ক্ষেত্রে বাদী পক্ষকে ত্রুটি সংশোধনের গোল দিবেন সুযোগ না দিয়ে আরজি প্রত্যাখ্যান করা যায় না? যদি বলতো যে ত্রুটি সংশোধনের সুযোগ না দিয়ে আরজি প্রত্যাখ্যান করা যায়, কোন কোন ক্ষেত্রে ত্রুটি সংশোধনের সুযোগ দিবে না বলেন? 1 আর 4। আর ত্রুটি সংশোধনের সুযোগ দেবে কোন কোন ক্ষেত্রে? 2 3 5। তাহলে এই জায়গায় প্রশ্নে বলছে যে কোন ক্ষেত্রে বাদী পক্ষকে ত্রুটি সংশোধনের সুযোগ না দিয়ে আরজি প্রত্যাখ্যান করা যায় না? প্রার্থিত প্রতিকারের মূল্যায়ন কম করা হলে, তারপরে আরজিতে মামলার কারণ উল্লেখ না থাকলে, মামলার কার্টিস পেপারে উপস্থাপন না করলে, আরজির সাথে প্রত্যেক বিবাদীর জন্য সমন বা আরজির কপি কি না দিলে। তাহলে এই জায়গায় বলতো উত্তরে যে লাস্টের যে নাটা, এই নাটা কেটে দিলে উত্তর পারফেক্ট হয়। আর যদি আপনি নাটা রাখেন তাহলে উত্তর হয় ক, গ আর ঘ। এই জায়গা বলছে কি ত্রুটি সংশোধনের সুযোগ না দিয়ে আরজি প্রত্যাখ্যান করা যায় না, মানে অবশ্যই ত্রুটি সংশোধনের কি সুযোগ দিবে। সুযোগ দেয় কোন কোন ক্ষেত্রে? 2 3 5। তাহলে এই যে দেখেন প্রতিকারের মূল্য কম দেখাইলে এটা হলো 2, কার্টিস পেপার না সংশোধন করলে এটা কত 3, আর আরজির সাথে সমন আরজির কপি না দিলে কত 5। তাহলে এই 3টা ক্ষেত্রে হলো অবশ্যই সময় দিবে, আর সময় দিবে না কোনটাতে? তাহলে এই জায়গায় 1 কোনটা? খ নাম্বার।
আরজিতে মামলার কারণ উল্লেখ না হয়। স্যার এখানে না কাটিয়ে দেবেন। 3 নম্বর প্রশ্নটা দেখেন, আরজিতে মামলার কারণ উল্লেখ না থাকলে কি হবে? আরজি কি হবে? আরজি নাকচ। মামলা খারিজ কে বললেন? মামলা খারিজ না, আরজি খারিজ। 4 নম্বরে দেখেন, দেওয়ানি মামলায় আরজি প্রত্যাখ্যাত হলে তার বিরুদ্ধে প্রতিকার কি? আপিল। 6 নম্বর প্রশ্নটা দেখেন, এগুলো সব একই টাইপের। একটি মামলার মূল্যমান কেসে কঠিন। দেখেন, দেওয়ানি সবচেয়ে সোজা। বাদী কর্তৃক আরজির সাথে নথিপত্র উত্থাপন, বাদী কর্তৃক আরজির সাথে নথিপত্র উত্থাপন। বাদী আরজির সাথে কি কি কাগজপত্র বা দলিল দাখিল করবে? মানে আপনি একটা মামলা করতেন, এখন মামলার সাথে আপনার জমির দলিল দিতে হবে, আরএস পর্চা, বিএস পর্চা, কি কি দিবেন, এগুলো কি কি দেওয়া হবে বা দেওয়া আপনার কাছে থাকলে দিবেন, বা কার কাছে অন্য কারো কাছে থাকলে নাম উল্লেখ করে দিতে হবে। এই বিধানগুলো বলছে 14 থেকে কত বিধি? 17 বিধি। তো আমরা 14 বিধিটা দেখি। দেখেন যে বাদী যেসব দলিলের উপর ভিত্তি করে মকদ্দমা দায়ের করে তা দাখিল করুন। দেখেন, বাদী যেসব দলিলের উপর ভিত্তি করে মকদ্দমা দায়ের করে তা আরজির সাথে দাখিল করতে হবে। কত বিধি? এ জায়গা উপরে বা ডান সাইডে লেখেন ফিরিস্তি আকারে, ফিরিস্তি আকারে। কি আকারে বলেন? ফিরিস্তি আকারে। বাদী তার দাবির সমর্থন পূর্বক প্রমাণ হিসেবে অন্য কোন দলিলের উপর নির্ভর করলে, আন্ডারলাইন কার্ড, অন্য কোন দলিলের উপর নির্ভর করলে তা তার হস্তগত বা আওতাধীনে না থাকলে আন্ডারলাইন করেন। মানে সে বাদী একটা দলিলের উপর নির্ভর করতেছে, বাট ওই দলিলটা বাদীর দখলে নাই। বাদীর দখলে যদি থাকে তাহলে বাদী অবশ্যই কি দাখিল করবে, কিন্তু ওই বাদী ওই দলিলটা ধরেন আছে বিবাদীর কাছে, বা ওই দলিলটা আছে অন্য কোনো ব্যক্তির দখলে, সেই ক্ষেত্রে উক্ত দলিল সমূহের একটি তালিকা প্রস্তুত করবে, আন্ডারলাইন করবে, এবং উক্ত দলিল কার দখলে বা হস্তগত তা উল্লেখ করে আরজির সাথে যুক্ত করবে। 15 বিধি। 15 বিধিটা বললেন। তাহলে 14 বিধি আর 15 বিধির পার্থক্য কি? আমি বাদী, আমি মামলা করতে যাব, আমার যাবতীয় যত দলিল পত্র আছে সব আরজির সাথে ফিরিস্তি আকারে দিতে হবে। 7 14। আমি একটা দলিলের কথা উল্লেখ করছি, বাট ওই দলিলটা আমার কাছে নাই, তাহলে ওই দলিলটা কার কাছে আছে সেইটা উল্লেখ করে আমাকে দিতে হবে। এটা হলো 7 15। বুঝতে পারছেন? তাহলে আমার কাছে যা আছে আমি তাই দিব। কত? 7 14। আমার কাছে নাই, কার কাছে আছে এটা আদালতকে জানাই দিব। এটা কত? 7 30। বুঝেন না? ফিরিস্তি ফর্ম আছে, কোর্টে যাবেন মাঝে মধ্যে, যে আপনি কি কি দলিল দিলেন তার একটা তালিকা আর কি। 1 নম্বর অমুক, 2 নম্বর এই এই দলিলগুলো আমার আরজির সাথে আছে, একটা একটা সূচিপত্রের মতো। কি করবো জানি কি করে জানি আমি দেখেছি লেখা কি করে কিছু জানি না। এই দেখেন ভাই, আচ্ছা, এখন আমাদের লিখিত পরীক্ষায় একটা প্রশ্ন আসে বা এসেছিল, যে বাদী যে সকল দলিলের উপর দাখিল করে সেই সকল দলিল কিভাবে দাখিল করতে হবে, মানে যে সকল দলিলের উপর নির্ভর করে সে সকল দলিল কিভাবে দাখিল করবে। এটার উত্তর মাত্র করলাম। 27 কত? 14 আর 15। এর পরের প্রশ্ন আসে যে বাদী যে সকল দলিলের উপর নির্ভর করে, বাদী যদি আরজির সাথে সেই দলিল না দেয় তাহলে মামলা চলার পরে পরবর্তী পর্যায়ে দিতে পারবে কিনা। মানে বুঝেন কিনা? মানে বলতেছে যে আমার কাছে দলিল ছিল, বাট আমি যখন মামলা করছি তখন আমি দলিলগুলো দেই নাই, তাহলে ওই দলিলগুলো কি পরবর্তীতে আমি দিতে পারবো কিনা। এই এই প্রশ্ন আসে লিখিত পরীক্ষায়। সেটার উত্তর আছে 18 বিধিতে। দেখেন, বিধি 18, আরজি দাখিলের সময় যে সকল দলিল দাখিল করা হয়নি তার অগ্রহণযোগ্যতা। দেখেন, সাধারণ নিয়ম হলো, আন্ডারলাইন করবেন, আরজির সাথে বাদী যে সকল দলিল দাখিল করেনি আদালত সে সকল দলিল পরবর্তীতে দাখিলের অনুমতি দিবে না। যা দেওয়ার আপনার আরজির সাথেই দিতে হবে। আরজির সাথে দেন নাই, পরে এসে বললে আর কি হবে না, ওই দলিল আর দাখিল করা যাবে না। আচ্ছা, তারপরে দেখেন, ব্যতিক্রম প্রেক্ষাপটে আদালত এমন দলিল দাখিলের অনুমতি দিতে পারে। তবে কোন প্রেক্ষাপটে অনুমতি দিতে পারে?
ব্যতিক্রম। কি কি দেখেন, আন্ডারলাইন করেন। আরজি দাখিল করার সময় সময় দাখিল না করলেও নিম্নলিখিত ক্ষেত্রে বাদী আদালতের গোল দিবেন অনুমতি ছাড়া দলিল দাখিল করতে পারবে। তিনটা ক্ষেত্রে দলিল দাখিল করতে পারবে। এক নাম্বার দেখেন, যেসব দলিল বিবাদীর, আন্ডারলাইন করেন, বিবাদী সাক্ষীকে জেরা করার জন্য দাখিল করা হয়। কার জন্য? বিবাদীর সাক্ষীকে জেরা করার জন্য। অর্থাৎ আমি বাদী, আমার একটা দলিল আরজির সাথে দেওয়ার কথা ছিল, আমি দেই নাই, আদালতের কাছে গিয়ে পরে বললাম যে ওনার এখন আমার দলিলটা আরজির সাথে যুক্ত করেন। আদালত বলবে না, যে তুমি প্রথমেই দিতে পারতা, দাও নাই, আর সংযুক্ত করা যাবে না। বাট ওই দলিল আদালতে উপস্থাপন করা যাবে কখন? বিবাদীর সাক্ষীরে কিসের জন্য? জেরা করার জন্য। পরেরটা দেখেন, না, বিবাদী কর্তৃক উত্থাপিত কোনো বিষয়ের উত্তর প্রদানের জন্য যেসব দলিল আদালতে হাজির করা হয়। এখন আপনি আইনজীবী, আপনি জানলেন না যে আমি দলিল তো দেই নাই, পরে দাখিল করা যাবে, কিন্তু এই বিধানটা আপনার জানা নাই। আপনার যদি জানা থাকতো তাহলে তো বলতে পারতেন যে ওনার আমি যদিও দাখিল করি নাই, আপনি আগে একবার আমার দাখিল করার অনুমতি দেন নাই, বাট এখন তো আমি দাখিল করতে পারবো। আপনি দরকার হলে 27 কত বিধি দেখেন, 18 বিধি দেখেন, বিবাদীর সাক্ষীকে জেরা করার জন্য আমি এই দলিল দাখিল করতে পারবো। বা বিবাদী যদি আমার কোনো প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কি এই দলিল দাখিল করতে পারবো। 3 নাম্বার দেখেন, যেসব দলিল কেবলমাত্র কোনো সাক্ষীকে তার আন্ডারলাইন স্মৃতি শক্তি পুনর্জীবিত করার জন্য দাখিল করা হয়। তার স্মৃতি দুর্বল, তার স্মৃতি শক্তি কিসের জন্য? পুনর্জীবিত করার জন্য দাখিল করা হয়। তাই পরীক্ষায় প্রশ্ন আসে এইভাবে ভাই, যে কোন দলিল আরজির সাথে দাখিল করা না হলে পরবর্তীতে দাখিল করা যায় নিম্নের কোন কারণে? বিবাদীর সাক্ষীকে জেরা করার জন্য, বিবাদী কর্তৃক কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আর একটা কি? স্মৃতি পুনর্জীবিত করার জন্য। এটা কত বিধি? 27 কত? তাহলে আমরা এখানে কি পেলাম দেখেন, যে আরজি বাদী যে সকল দলিলের উপর নির্ভর করে সেই সকল দলিল দিতে হবে 27 কি আকারে? 30টি আকারে। সেই সকল দলিল যদি আমার কাছে না থাকে তাহলে কার কাছে আছে আমি জানাই দেবো। এটা কত? 27 কত? 15। আচ্ছা, যে সকল দলিল আমার দেওয়ার কথা ছিল বাট আমি দেই নাই, সেগুলো পরবর্তীতে আর আদালত দিতে অনুমতি দিবে না। কত? 18। তবে বিশেষ প্রেক্ষাপটে অনুমতি দিতে পারে। 1 নাম্বার, বিবাদীর সাক্ষীকে কি জেরা করার জন্য। বিবাদী কর্তৃক কিসের জন্য? কোন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আর কোন কি সাক্ষীর স্মৃতি পুনর্জীবিত করার জন্য। হ্যাঁ, এই 3টা ক্ষেত্রে দিবে। বিগত বছর প্রশ্ন দেখেন, দেওয়ানি মামলায় আরজিতে উত্থাপিত দাবি সমর্থনকারী দলিলাদি বাদীর দখলে না থাকলে, আন্ডারলাইন করেন, বাদীর দখলে কি না থাকলে সেগুলোর বিষয় তার করণীয় কি? দলিলের তালিকা সহ দখলকারের নাম থাকে। যদি সলিমুল্লাহর কাছে থাকে তাহলে কি লিখবে? সলিমুল্লাহর কাছে আছে। 3 নাম্বার প্রশ্নটা দেখেন, সেলফ প্র্যাকটিসের, যে আদালত মকদ্দমাটি এখতিয়ার সম্পন্ন আদালতে দায়ের জন্য ফেরত পাঠাতে পারে কখন? মকদ্দমার কোন পর্যায়ে? যে কোনো পর্যায়ে। 4 নাম্বারটা দেখেন, আদালত আরজি ফেরত পাঠাতে পারে যখন আদালতের উক্ত মকদ্দমা বিচার করার কি কোন এখতিয়ার না থাকে? আঞ্চলিক আর কি আর্থিক। 5 নাম্বার দেখেন, আরজি ফেরতের ক্ষেত্রে এখতিয়ার সম্পন্ন আদালতে দাখিলের জন্য তামাদি মেয়াদ গণনা শুরু হবে আরজি পুনঃ দাখিলের তারিখ হতে। সব গুরুত্বপূর্ণ, আসার মতো। 6 নাম্বার দেখেন, এখতিয়ারবিহীন আদালতে আরজি দাখিল বা মকদ্দমা দায়েরের ফলে ব্যয়িত সময় বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনার জন্য আবেদন করতে হবে। তামাদি আইনের কত ধারায়? 14 ধারায়। 7 নম্বর প্রশ্ন দেখেন, আরজি ফেরতের আদেশ হলো একটা কি? আপিলযোগ্য আদেশ। 18 নম্বর প্রশ্নটা দেখেন, প্রয়োজনীয় স্ট্যাম্প পেপারে আরজি দাখিলের সময় বা মকদ্দমার মূল্যমান সংশোধনের সর্বাধিক সময় হতে পারে কতদিন? কতদিন? 21 দিন। 19 নম্বর দেখেন, আরজি প্রত্যাখ্যানের বিরুদ্ধে প্রতিকার কি? আপিল অথবা নতুন আরজি দাখিল। 21 নম্বরটা দেখেন,
আরজি আদালত আরজি প্রত্যাখ্যান বা নাকচ করলে একই বিষয়ে নতুন আরজি দাখিল করা যায় দেওয়ানি কার্যবিধি ড্যাশ অনুসারে। 7 আদেশের কত? 13। 22 দেখেন, আরজি প্রত্যাখ্যানের আবেদন গোল দিবেন নামঞ্জুর করে আদালত কোন আদেশ দিলে নামঞ্জুর করতে, তাহলে কি কি করা যাবে? রিভিশন। 24 দেখেন, সঠিক মিল নির্ণয় করুন। আরজি ফেরত তো আপিলযোগ্য আদেশ, আরজি প্রত্যাখ্যান কি ডিক্রি, আর মামলা খারিজ কি আদেশ। উপরের সবগুলো। যারা না খেতে তার সেগুলো আপনি খেয়ে নেন। আমাকে এক ভাই আছে, কে খায় নাই দেন, আছে না? কে কে খায় নাই তাড়াতাড়ি দেন। আচ্ছা, বিরতির পর আমরা পড়া শুরু করতেছি। সমন দেখেন, সমন বের করেন। সমন সমন এটা আছে ধারা 27 থেকে 32 এবং আদেশ হচ্ছে 5। সমন কাকে বলে? বাদী যখন আরজি দাখিল করলো, তো বাদীর এই আরজির বিষয়ে বিবাদীকে জানানো যে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনাকে অমুক দিন আদালতে হাজির হতে হবে এবং এতদিনের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। এই যে যে বাদীর আরজির বিষয়ে বিবাদীকে যে জ্ঞাত করা, এটাকেই কি বলে? সমন। এই সমন সম্পর্কে আলোচনা করা হয়েছে দেওয়ানি কার্যবিধির 27 থেকে 32 ধারা এবং আদেশ হচ্ছে কত? 5। তো আমরা সমনের অর্থ দেখি। দেখেন, বাদী কর্তৃক আরজি দাখিলের মাধ্যমে মকদ্দমা দায়ের করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিবাদীকে জানানো যে, আন্ডারলাইন করবেন, তার বিরুদ্ধে মকদ্দমা দায়ের করা হয়েছে এবং উক্ত মকদ্দমায় আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে হাজির হতে বলা। সমন প্রদানের মাধ্যমে আদালত এই কাজটি করে। দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন 27 থেকে 32 ধারা এবং 5 আদেশে সমন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে দেখেন যে সমন হলো আদালত কর্তৃক ইস্যুকৃত কোনো নথি যার মাধ্যমে কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে আদালতে বা আদালতের বিচারক বা কর্মকর্তার নিকট হাজির হতে হুকুম দেওয়া হয়। সহজ কথায় বললে মামলা যে হয়েছে এই বিষয়ে যে অবগত করা, তারাই কি বলে? সমন। তো দেখেন 27 ধারা বিবাদীর প্রতি সমন, সমন টু ডিফেন্ডেন্ট। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বিবাদীর প্রতি সমন সম্পর্কে আলোচনা করা হয়েছে কত ধারায়? 27 ধারায়। দেখেন, যখন মকদ্দমা সঠিকভাবে রুজু করা হয়, রুজু মানে হচ্ছে দায়ের করা হয়, তখন সমনে আন্ডারলাইন করবেন উল্লেখিত দিনে বিবাদীকে হাজির হতে এবং বাদীর দাবির জবাব দিতে বিবাদী বরাবর সমন জারি করা হয়। তাহলে যদি আপনাকে প্রশ্ন করে যে সমনে কি কি থাকে, সমনে এই যে দেখেন, সমনে উল্লেখিত দিনে বিবাদীকে কি হতে? হাজির হতে এবং বাদীর দাবির জবাব দিতে সমনে বিবাদী বরাবর সমন জারি করা যেতে পারে। তাহলে সমনে বলা থাকে যে আপনি কবে হাজির হবেন এবং কবে কি দিবেন? জবাব দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা সমন সম্পর্কে কিছু মৌলিক বিধি পড়ি। মৌলিক নিয়ম। এতদিনের মধ্যে লিখিত জবাব দিবেন। জি। সমন দেওয়ার জন্য নিয়োগকৃত আদালতের অফিসার কর্তৃক বিবাদী বরাবর সমন ইস্যু করবে। আচ্ছা, মকদ্দমা দায়েরে আন্ডারলাইন করেন 5 কার্য দিবসের মধ্যে, এটা বলতেন 5 কার্য দিবসের মধ্যে সমন দিতে হবে বা ইস্যু করতে হবে, এটা গোল দিবেন বাধ্যতা। আদালত, আপনি তো আরজি দাখিল করলেন, আরজি দাখিল করার পরে ওই আদালত সমন দিবে সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট
5 কার্য দিবসের মধ্যে। আরজি দাখিলের কয় কার্য দিবস? 5 দিন আর 5 কার্য দিবসের মধ্যে পার্থক্য আছে। 5 দিন যদি বোঝায় তাহলে ছুটির দিনও বোঝায়, আর যদি কার্য দিবস বোঝায় তাহলে কি খোলা আদালত খোলা দিন। তাহলে এটা আপনার মনে রাখতে হবে যে সমন ইস্যু করে কয় কার্য দিবসের মধ্যে। আরজি পেশ করার সময় আন্ডারলাইন করেন, বিবাদী হাজির হয়ে বাদীর দাবি স্বীকার করে নিলে উক্ত ক্ষেত্রে বিবাদীকে কোনো সমন প্রেরণ করতে হবে না। আন্ডারলাইন করেন, কোনো সমন প্রেরণ করতে হবে না। এখন যখন সে আরজিটা দিল ওই মুহূর্তে যদি বিবাদী উপস্থিত থাকে, সে স্বীকার করে নিচ্ছে, তাহলে আর আলাদা করে কি দেওয়া লাগবে না, সমন দেওয়া লাগবে না। এখন আপনার কাছে অদ্ভুত লাগতে পারে যে আমি যার বিরুদ্ধে মামলা করতেছি সে আবার কেন আরজি দাখিলের কাছে থাকবে এবং কেন স্বীকার করবে। অদ্ভুত লাগলেও ধরেন কারো বাবা মারা গেছে, এখন বাবা মারা গেলে সাকসেশন সার্টিফিকেট লাগে। কি লাগে বলেন? সাকসেশন সার্টিফিকেট ধরেন যারা ওয়ারিশ আছে তাদের লাগবে। এখন এক ওয়ারিশ অন্যান্য ওয়ারিশকে বিবাদী করে মামলা করে যাতে সাকসেশন সার্টিফিকেটটা পাওয়া যায়। এখন ধরেন সাকসেশন সার্টিফিকেটের মামলা করলো, তখন যে মামলা করছে অন্যান্য ওয়ারিশটাও কি আরজি দাখিলের কাজ সময় আছে, যাতে তাদের এই কাজটা কি হয়, দ্রুত হয়। যে সমন জারি করতে তো আরো এতদিন লাগবে এত, কিন্তু আমাদের সাকসেশন সার্টিফিকেটটা লাগবে কত দ্রুত। তো এই কারণে যদি কোনো ক্ষেত্রে যার বিরুদ্ধে মামলা করা হলো সে যদি কি চায়, সে যদি ওই আরজি দাখিলের ক্ষেত্রে থাকে এবং সে যদি আরজির বিষয়বস্তু স্বীকার করে নেয়, তাহলে আর কি লাগবে না, সমন দেওয়া লাগবে না। তারপরটা দেখেন, যদি নির্ধারিত সময়ে অফিসার আন্ডারলাইন করবেন সমন দিতে বা ইস্যু করতে ব্যর্থ হয়, তাহলে তা গোল দিবেন অসদাচরণ বা মিসকন্ডাক্টের জন্য দায়ী হবে। 5 কার্য দিবসের মধ্যে যদি না দিতে পারে তাহলে কিসের জন্য দায়ী হবে? মিসকন্ডাক্ট। প্রত্যেকটি সমন আন্ডারলাইন করেন বিচারক কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। কে স্বাক্ষর করবে? বিচারক। এবং সমন দেওয়ার জন্য নিয়োগকৃত অফিসার কর্তৃক স্বাক্ষরিত হতে হবে এবং আদালতের গোল দিবেন সিলযুক্ত। নিয়োগকৃত অফিসার স্বাক্ষর করবে, সিল থাকবে কার? সিল থাকবে কার? আদালতে। প্রত্যেকটি সমনের সাথে আন্ডারলাইন করবেন আরজির একটি নকল অথবা অনুমতি প্রদত্ত হলে সংক্ষিপ্ত বিবৃতি বিদ্যমান থাকতে হবে। আদালত যদি অনুমতি দেয়, অনেক সময় দেওয়ানি আদালতের মামলা দেখবেন একটা আরজি 100-200 পৃষ্ঠাও হয় পেজ, তাহলে আদালত বাদীরা অনুমতি দিতে পারে যে ঠিক আছে তাহলে তোমার ওই পুরোপুরি আরজির অবিকল নকল দেওয়া লাগবে না, সমনের সাথে সাথে কি দিবা, সংক্ষিপ্ত বিবৃতি। এখন আছেন সমন জারি, সার্ভিস অফ সমন। বিধি 9 এবং 9 ক জারির জন্য সমন অর্পণ বা প্রেরণ, ডেলিভারি ও ট্রান্সমিশন অফ সামান্স ফর সার্ভিস। 2012 সালে আন্ডারলাইন করবেন দেওয়ানি কার্যবিধির 5 নং আদেশের 9 নং বিধিটি সংশোধন করা হয়। আন্ডারলাইন করবেন 9 এর ক বিধিটি যুক্ত করা হয়। দেখেন পরীক্ষায় প্রশ্ন আসবে যে সমন সংক্রান্ত বিধানাবলী সর্বশেষ সংশোধন করা হয় কত সালে? 2012 সালে। এই জায়গায় 9 বিধিটা সংশোধন করে আর 9 ক বিধি এক্সট্রা যোগ করে। এই সংশোধনের মাধ্যমে সমন জারির পদ্ধতিতে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ বিধান করা হয়। কি কি দেখেন? বর্তমানে আদালত তার আন্ডারলাইন করেন অধস্তন অফিসারের মাধ্যমে। অধস্তন অফিসার মানে ধরেন প্রসেস সার্ভার। কে? প্রসেস সার্ভারের কাজ হচ্ছে সে প্রসেস ইস্যু করা, মানে প্রসেস পৌঁছিয়ে দেওয়া। প্রসেস মানে হচ্ছে আইদার সমন অর ওয়ারেন্ট, বুঝতে পারছেন? প্রসেস সার্ভারের কাজ হচ্ছে সমন পৌঁছিয়ে দেওয়া। বা জেলা জজ কর্তৃক তালিকাভুক্ত গোল দিবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, বা ফ্যাক্স বার্তা বা ইমেইলের মাধ্যমে ডকুমেন্ট প্রেরণ করে সমন জারি করার আদেশ দিতে পারে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, এই পাশে লেখেন বিধি 9, পাশে লেখেন বিধি 9। এই যে ফ্যাক্স ইমেইলের পাশে যে আদেশ দিতে পারে এর পাশে বিধি 9 লিখবেন। লিখছেন? আচ্ছা এখানে একটা জিনিস দেখেন যে তাহলে আদালত সমন পাঠাইতে 5 কার্য দিবসের মধ্যে উনি সমনটা দিবে আদালতের অফিসারের কাছে। ওই অফিসার তানভীর যদি বিবাদী হয় তাহলে তানভীরের বরাবর পৌঁছাবে, বুঝতে পারছেন? অথবা জেলা জজ কর্তৃক প্রতিটা জেলায় জেলা জজ কর্তৃক তালিকাভুক্ত একটা কুরিয়ার সার্ভিসের তালিকা থাকে। ধরেন গোপালগঞ্জের জেলা জজ একটা তালিকা বানাইছে, সবার উপরে সুন্দরবন, তারপরে কন্টিনেন্টাল, তারপরে জননী, তারপরে এসে পরিবহন, তারপরে অন্যান্য যা যা আছে তাই। তাহলে আদালতের কর্মকর্তার মাধ্যমেও বিবাদী বরাবর সমন পাঠাইতে পারে, অথবা কি ওই কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও কি পাঠাতে পারে, অথবা ফ্যাক্স বার্তা। ফ্যাক্স এখন আর তেমন প্রচলন নাই। ফ্যাক্স বার্তা হচ্ছে যে
আপনাদের মোবাইলে যেরকম নাম্বার থাকে, অফিস বা ওই লোকের ফ্যাক্সের ওরকম একটা নাম্বার থাকে, আপনি এই জায়গা থেকে হুবহু যা লিখে দিবেন ওই পাশে সেই জিনিসটা কি বেরোবে, এটা হলো ফ্যাক্স। আর বর্তমানে যেটা আছে সেটা কি ইমেইল। ইমেল। ইমেইলের মাধ্যমেও সমন জারি করতে পারে। তাহলে আপনাকে এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে যে ইমেইল বা ফ্যাক্স, এই ফ্যাক্সের মাধ্যমে সমন জারির পদ্ধতি এটা সংশোধন করা হয় কত সালে? 2012 সালে। কত বিধিতে? 9 বিধিতে। ঠিক। আচ্ছা দেখেন, যখন সমন যথাযথ কর্মকর্তার নিকট অথবা কুরিয়ার সার্ভিসের নিকট প্রেরণ করা হয় তখন উক্ত গোল দিবেন কর্তৃপক্ষ বা কুরিয়ার সার্ভিস, আন্ডারলাইন করবেন, সমন প্রাপ্তির তারিখ হইতে গোল দিবেন 30 দিনের মধ্যে বিবাদী বরাবর সমন পাঠাবেন। একটা জিনিস বুঝেন, আপনি তো আর্জি দাখিল করলেন, জি জি জি, আপনি তো আর্জি দাখিল করলেন, বুঝতে পারছেন? এখন আর্জি দাখিলের পরে বিবাদী মানে আর্জি দাখিলের পর আদালত সমন দিবে কয় কার্য দিবস? 5 কার্য দিবস। 5 কার্য দিবসের মধ্যে উনি হয় কুরিয়ার সার্ভিসের কাছে দিবে, না হলে প্রসেস সার্ভারের কাছে দিবে, না হলে ফ্যাক্সে দিবে, না হলে কি ইমেলে দিবে। তো যার কাছেই দিল না কেন সে বিবাদী বরাবর পৌঁছাবে কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। 5 আর 30-এর পার্থক্য বুঝছেন? মানে আদালত হচ্ছে ওই সমনটা দিবে কত দিনের মধ্যে? 5 কার্য দিবস। আর যারে দিল সে বিবাদী বরাবর পৌঁছে দিবে কয় দিনের মধ্যে? 30 দিন। তো ওখানে আছে 5 কার্য দিবসের, এখানে কত? 30 দিন। তো এখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন, যদি বলে আদালত সমন ইস্যু করবে কয় দিনের মধ্যে? 5 কার্য দিবস। 5 কার্য দিবস। যদি বলে বিবাদী বরাবর সমন পৌঁছাবে কয় দিনের মধ্যে? বুঝেন কিনা? ঠিক। তারপরে দেখেন যে যদি উক্ত কর্মকর্তা সমন পাঠাতে ব্যর্থ হয়, ধরেন প্রসেস সার্ভারের কাছে সমন দিলেন, সে সমন জারি করতে মানে তার বরাবর পৌঁছাইতে পারে নাই, তাহলে আন্ডারলাইন করেন সে অসদাচরণের জন্য দায়ী হবে। এবং কুরিয়ার সার্ভিস আন্ডারলাইন করবেন, ব্যর্থ হলে জেলা জজ তার নাম তালিকা থেকে বাদ দিবে। কুরিয়ার সার্ভিস যদি ব্যর্থ হয় তাহলে তালিকা থেকে নাম দিবে, আর প্রসেস সার্ভার যদি ব্যর্থ হয় তাহলে কিসের জন্য দায়ী হবে? অসদাচরণ। এখান থেকে প্রশ্ন আসে যে আদালতের কর্মকর্তা যদি সমন পৌঁছাইতে ব্যর্থ হয় বা সমন জারি করতে ব্যর্থ হয় তাহলে সে কিসের জন্য দায়ী হবে? অসদাচরণ। কুরিয়ার সার্ভিস যদি ব্যর্থ হয় সেও কি অসদাচরণ? তার তালিকা থেকে কি দেবে? বাদ দেবে। জি। আচ্ছা, পরেরটা দেখেন, 9 ক বিধির অধীন বাদী ব্যক্তিগতভাবে সমন জারি করতে পারে। ব্যক্তিগতভাবে বললেন, বাদী শব্দটা বললেন ব্যক্তিগত। 3টা স্টার দেন। যে কাজটা কুরিয়ার সার্ভিস করতেছে, যে কাজটা প্রসেস সার্ভার করতেছে, সেই কাজটা স্বয়ং যদি করে সেটাকে বলে ব্যক্তিগতভাবে সমন জারি। অর্থাৎ আমি মামলা করলাম, আমি আদালতের কাছে আবেদন করছি, ওনার সমনটা আমার কাছে দেন, আমি বিবাদী বরাবর পৌঁছাই দিচ্ছি। এটা প্রসেস সার্ভারের কাছেও দেওয়া লাগবে না, কার কাছেও দেওয়া লাগবে না? কুরিয়ার সার্ভিসের কাছেও দেওয়া লাগবে না। তাহলে বাদী যদি স্বয়ং সমনটা পৌঁছাই দেয় সেটারে বলে কি বলে? ব্যক্তিগতভাবে সমন জারি। বুঝতে পারছেন? তবে এজন্য আপনার কি করা লাগবে? আবেদন। আদালত কিন্তু আপনার এই প্রথমে দিবে না। বুঝতে পারছেন? তাহলে বাদী নিজেও কি সমন পৌঁছাইতে পারে কিনা? ঠিক। আচ্ছা, আমরা চলে আসি দেখেন আহ, সমন জারির পদ্ধতি। সমন জারির পদ্ধতি, সমন জারি করতে হবে, আন্ডারলাইন করেন, পৌঁছে দিয়ে, আর একটা হচ্ছে লটকায় দিয়ে। পৌঁছায় দিয়ে মানে হচ্ছে বিবাদী বরাবর হাতে হাতে পৌঁছায় দেওয়া। আর লটকায় দেওয়া মানে হচ্ছে যে আপনি বিবাদীরে পান নাই, বিবাদীরে তল্লাশি করেও কি পান নাই, তাহলে বিবাদীর গৃহের বা ব্যবসা যে জায়গা করে সেই জায়গায় টানাই দিয়ে আসছেন, লটকায় দিয়ে আসছেন। বুঝতে পারছেন? আচ্ছা, পরেরটা দেখেন, বহু সংখ্যক বিবাদীর ক্ষেত্রে প্রত্যেক বিবাদীর উপর সমন জারি করতে হবে। যদি বিবাদী 100 জনও হয়, 100 জনের উপর কি সমন জারি করতে হবে। পরেরটা দেখেন, সাধারণত সমন বিবাদীকে ব্যক্তিগতভাবে দিতে হবে। ব্যক্তিগতভাবে দিতে হবে না হাতে হাতে দিতে হবে। যদি সে কোনো এজেন্টকে সমন গ্রহণের জন্য ক্ষমতা দিয়ে থাকে তাহলে তাকে প্রদান করা যাবে। ধরেন একজন সে গুরুত্বপূর্ণ ব্যক্তি, ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, রাজনীতিবিদ, তার সবসময় তার বাসায় থাকে না, বিভিন্ন জায়গায় থাকে, তাহলে সে একজন এজেন্ট রেখে গেছে কিসের জন্য? যে তার যত চিঠি পত্র আসবে যতগুলা সে একসেপ্ট করবে। বুঝতে পারছেন?
তাহলে এজেন্টের মাধ্যমেও সমন প্রদান করা যাবে। পরেরটা দেখেন যে যে আদালত হতে সমন প্রদান করা হয় সেই আদালতের এখতিয়ারভুক্ত এলাকার সীমানার মধ্যে বিবাদী আন্ডারলাইন পয়েন্ট বসবাস না করলে এই ধরনের ব্যক্তির বিরুদ্ধে ব্যবসা বা কোনো কার্যের সংক্রান্ত মোকদ্দমায় উক্ত ব্যক্তির আন্ডারলাইন পয়েন্ট ম্যানেজার বা প্রতিনিধি হিসেবে উক্ত এলাকায় সীমানার সীমানার জারি করলে সেটা জারি বলে গণ্য হবে। বোঝাচ্ছে যে আপনি যার প্রতি সমন জারি করছেন, মানে যারে আপনি সমন দিবেন বিবাদী, সে সেই এলাকায় বাস করে না। এই ধরনের ব্যক্তির বিরুদ্ধে ব্যবসা বা কোনো কার্য সংক্রান্ত মোকদ্দমায় উক্ত ব্যক্তির ম্যানেজার বা প্রতিনিধি হিসেবে উক্ত এলাকার সীমানায় জারি করলে সেটা জারি বলে গণ্য হবে। ধরেন আপনার, আমি এই জায়গায় মামলা করলাম তানভীরের বিরুদ্ধে, তানভীর বাস করে কোটালীপাড়া, কিন্তু আমি মামলাটা হয়েছে গোপালগঞ্জ সহকারী জজ আদালতে। তাহলে এই গোপালগঞ্জে যদি তানভীরের কোনো ম্যানেজার থাকে বা প্রতিনিধি থাকে, তার কাছে সমন দিলে সমনটা জারি হয়েছে বলে কি গণ্য হবে, সেটাই বুঝাইছে। পরেরটা দেখেন, স্থাবর সম্পত্তিতে প্রতিকার বা ক্ষতিপূরণের মোকদ্দমার ক্ষেত্রে যদি সমন বিবাদীকে ব্যক্তিগতভাবে না দেওয়া যায় বা সমন গ্রহণ করার জন্য বিবাদীর কোনো ক্ষমতাপ্রাপ্ত এজেন্ট না থাকে, উক্ত সম্পত্তির দায়িত্বে আছে বিবাদীর এমন কোনো এজেন্টের নিকট সমন দেওয়া যেতে পারে। একই কথা, গুরুত্বপূর্ণ না। যেটা পরেরটা দেখি, দেখেন যে যখন কোনো মোকদ্দমায় যদি সমন জারির সময় বিবাদী তার বসবাসের স্থানে অনুপস্থিত থাকে, আন্ডারলাইন করে, ধরেন তানভীরের বাসায় গেল, প্রসেস সার্ভার তানভীর বাসায় নাই, সমন গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত তার কোনো প্রতিনিধি না থাকে, তার কোনো কি নাই, প্রতিনিধিও নাই, তাহলে বিবাদীর সাথে বসবাস করে তার পরিবারের এরূপ যে কোনো গোল দেবেন প্রাপ্তবয়স্ক লোকের উপর সমন জারি করা যাবে। তানভীর নাই, তানভীরের মা আছে বা বাবা আছে, তার কাছে তানভীরের সমন দেওয়া যাবে। প্রাপ্তবয়স্ক পুরুষ না মহিলা বলছে? এই জায়গায় পুরুষ মহিলা কেউই বলে নাই। ফৌজদারি কার্যবিধির ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক পুরুষ, ফৌজদারি কার্যবিধির ক্ষেত্রে কি? তাহলে যদি আপনাকে বলে যে ফৌজদারি কার্যবিধির ক্ষেত্রে যার প্রতি সমন জারি করা হবে তারও যদি না পাওয়া যায়, তাহলে সমন কার কাছে দেওয়া যাবে? প্রাপ্তবয়স্ক পুরুষ। আর দেওয়ানি মামলার ক্ষেত্রে কারে? প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা মহিলা। ঠিক আছে, গুরুত্বপূর্ণ। এবং দেওয়ানি কার্যবিধি 2012 সালের সংশোধনী দ্বারা প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যের পরিবর্তে প্রাপ্তবয়স্ক শব্দটি প্রতিস্থাপন করা হয়। অর্থাৎ 2012 সালের আগ পর্যন্ত দেওয়ানি কার্যবিধিতেও কে ছিল? প্রাপ্তবয়স্ক পুরুষ। 2012 সালে সংশোধন করে এটা করা হয় কি প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তি। অর্থাৎ এখন প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ উভয়ের নিকট দেওয়া যাবে। তাহলে মনে রাখবেন কি ভাই, ফৌজদারি মামলা হলে কার কাছে? প্রাপ্তবয়স্ক পুরুষ। আর দেওয়ানি মামলা হলে যখন যার প্রতি মামলা করা হলো বিবাদীর যদি কি না পাওয়া যায়। তারপরে দেখেন বিশেষ ক্ষেত্রে সমন জারির পদ্ধতি, যে ক্ষেত্রে বিবাদী অন্য আদালতের আন্ডারলাইন করেন এখতিয়ারাধীন এলাকায় বাস করে, সেই ক্ষেত্রে বিবাদী যে এলাকায় বসবাস করে সেই এলাকার আন্ডারলাইন করেন এখতিয়ারাধীন যে কোনো সমন জারিকারক আদালতে সমনটি পাঠাতে পারে এবং উক্ত আদালত সমন জারি করবে। এই বিধি মনে রাখার দরকার নাই, এটা হলো বিধি 21 হবে, ধারা 21 লেখছে, হবে কি বিধি 21। এই বিধি আপনার কোনোই মনে রাখার দরকার নাই, যেটা মনে রাখবেন সেটা পরীক্ষায় প্রশ্ন আসবে যে ভিন্ন এখতিয়ার সম্পন্ন এলাকায় যদি বিবাদী বাস করে তাহলে সমন জারি করবেন কেমনে। ধরেন গোপালগঞ্জের সহকারী জজ যদি সমন দেয় বিবাদী বাস করে কক্সবাজার, তাহলে পাঠাইতে হবে কক্সবাজারের সহকারী জজের কাছে। বুঝতে পারছেন? গোপালগঞ্জের সমন যদি ভিন্ন জেলায় দিতে হয় তাহলে কার কাছে দিবেন? সম এখতিয়ার সম্পন্ন আদালতে। তাহলে ওই জায়গার সহকারী জজ আছে যে সে গোপালগঞ্জের যুগ্ম জেলা জজ দিলে ওই জায়গার কি যুগ্ম জেলা জজ যে সে। যে ক্ষেত্রে বিবাদী জেলে থাকে, তানভীর জেলে আছে, সেই ক্ষেত্রে বিবাদীর প্রতি সমন জারির জন্য আন্ডারলাইন করেন জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পাঠাতে হবে। বিধি মনে রাখার দরকার নাই, 3টা স্টার দেন। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসবে যে বিবাদী যদি জেলে থাকে তাহলে সমন পাঠাবে কার কাছে? বাদী যদি জেলে থাকে তাহলে সমন পাঠাবে কার কাছে? পরেরটা দেখেন, যে ক্ষেত্রে বিবাদী বাংলাদেশের বাইরে বসবাস করে। কোথায় বসবাস করে? বাংলাদেশে। বাংলাদেশের সমন গ্রহণের কোনো এজেন্টও নাই, সেই ক্ষেত্রে বিবাদী দেশের বাইরে যেখানে বসবাস করে সেখানে পাঠাতে হবে। বুঝছেন? সে যদি উগান্ডা থাকে পাঠাইতে হবে কোথায়? উগান্ডায়। এই ক্ষেত্রে রাজনৈতিক প্রতিনিধি বা এমন সমন জারির জন্য প্রতিষ্ঠিত কোনো আদালত কর্তৃক সমনটি জারি করা যেতে
পারে। যদি ওই দেশে বাংলাদেশে কোনো রাজনৈতিক প্রতিনিধি থাকে তাহলে বাংলাদেশের এম্বাসিতেও ওই সমন কি পাঠানো যাবে। তাহলে আপনি এতটুকু মনে রাখেন যে বিদেশে যদি থাকে তাহলে বিদেশেও সমন জারি করা যাবে, বিধি মনে রাখার দরকার নাই। পরেরটা দেখেন, তাহলে এই জায়গায় আপনি নর্মালি যা যা মনে রাখবেন যে আদালতের বাইরে হলে ওই আদালতের ওই যে জায়গা পাস করে সেই জায়গার আদালতে পাঠাবে। আচ্ছা, যদি জেলে থাকে, যদি বিদেশে থাকে বা রাজনৈতিক কর্মকর্তার মাধ্যমে, প্রতিনিধির মাধ্যমে। পরেরটা দেখেন, বিধি মনে রাখার দরকার নাই। সরকারি কর্মকর্তা, আন্ডারলাইন করেন, সরকারি কর্মকর্তা বা রেলওয়ে বা স্থানীয় কর্তৃপক্ষের কর্মকর্তার প্রতি সমন জারির জন্য উক্ত অফিসের প্রধান বরাবর পাঠাইতে হবে। যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কারো বিরুদ্ধে মামলা হয় তাহলে সমনটা পাঠাইতে হবে কার বরাবর জানেন? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর। আচ্ছা, তারপরটা দেখেন যে স্থানীয় যে ক্ষেত্রে বিবাদী একজন, আন্ডারলাইন পয়েন্ট, সৈনিক, নাবিক, বৈমানিক, যে বোম মারে তাই কি, বৈমানিক মানে যে বিমান চালায়, মারা গেছে না গতকাল একজন, বৈমানিক। সৈনিক, নাবিক আর কি বৈমানিক, সেই ক্ষেত্রে সমন জারি করতে আন্ডারলাইন পেন উক্ত বাহিনীর কমান্ডিং অফিসার। তার মানে আপনি মনে রাখবেন যে সৈনিক, নাবিক আর বৈমানিক হইলে কমান্ডিং অফিসারের কাছে, আর অন্যান্য সরকারি চাকরি হইলে কার কাছে? প্রধান বরাবর। রেলওয়ে রেলওয়ে যদি হয় তাহলে রেলওয়ের যে প্রধান তার বরাবর। আজকে শুনেন, আপনাদের আগামীকাল দুইটা ক্লাস টেস্ট থাকবে। ক্লাস টেস্ট হচ্ছে, আমি বলে দিই, আপনারা ওই পড়বেন, ওই 40 পেজ পড়বেন। যার যার বইয়ের 1 থেকে কত পেজ, 1 থেকে মানে হচ্ছে যে দেওয়ানি কার্যবিধি যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে 40, 20 পাতা, 20 পাতা, যে ওই যার যে পর্যন্ত আসে দেখেন। 40 মার্কের পরীক্ষা কালকে। আপনি গুনতে পারতেছেন না, তাহলে ওইতে যান। আর আজকে এই পর্যন্তই থাক, ওই যে উনি চলে যাবে তো ওনার একটু বিদায় দিতে হবে। তাহলে পড়েন 24 ধারা। স্যার কয় পাতা পর্যন্ত পরীক্ষা স্যার?